আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, কিন্তু টাইটেল বা শিরোনামটা এখানে কি লেখা? শিরোনাম লেখা আছে শর্ট বাট স্মার্ট রাইটিং। এবার কোন টপিক, তাই না? নর্মালি আমরা জানি রিটেন ইংলিশ প্রিপারেশন মানে আমরা শিখবো কি, ট্রান্সলেশন শিখবো, ফোকাস রাইটিং, এসে রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, এটা আমরা জানি। কি বলেছি? নর্মালি রিটেন ইংলিশ প্রিপারেশন মানে আমরা শিখি ট্রান্সলেশন, ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, এসে রাইটিং, লেটার রাইটিং, সামারি রাইটিং কিংবা প্রেসি রাইটিং। কিন্তু আমরা আজকের টপিক দেখতে পাচ্ছি শর্ট বাট স্মার্ট রাইটিং। আসলে এটা খুব জরুরি। মানে আপনি যা ইচ্ছা তাই লিখেন, কিন্তু আপনার লেখাটা তো স্মার্ট হতে হবে। আমরা নিজেদেরকে স্মার্ট বানাতে গিয়ে কত কিছুই না করি, কিন্তু নিজের লেখাকে স্মার্ট বানাতে কি করণীয় সেটা আমরা আজ বুঝবো। এটা খুবই জরুরি। এইটুকু যদি আপনি খুব ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি অনুবাদ করেন, আপনি ফোকাস রাইটিং, এসে রাইটিং, সামারি রাইটিং যাই করেন, আপনার লেখার মান অনেক সুন্দর হবে। সো আজকের আমাদের আলোচনা হবে শর্ট বাট স্মার্ট রাইটিং। এখন স্মার্ট রাইটিং এর নমুনা কেমন হতে পারে সেটা বোঝার জন্য হলেও কিন্তু আমাদের একটা টপিক নির্ধারণ করা দরকার, যে টপিকের উপর আমরা লিখবো। সো আমি টপিক হিসেবে বেছে নিয়েছি বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটি, সেটি হলো চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ ইকোনমি। মানে বাংলাদেশের অর্থনীতির জন্য যে চ্যালেঞ্জেস ফর দ্য ইকোনমি অফ বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতির জন্য এই মুহূর্তে কি কি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি এই মুহূর্তে রিটেন পরীক্ষার্থী হন, তাহলে আপনার জন্য কিছু চ্যালেঞ্জ আছে। একই রকম ভাবে বাংলাদেশের অর্থনীতির জন্য বেশ কিছু চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো কি এটা তো আমরা জানবই, পাশাপাশি আমরা স্মার্ট রাইটিংটা বুঝবো। তো চলুন আমরা দেখি এখানে কি লেখা আছে। বলে রাখি, আজকের ক্লাসে আপনাদের কোনো কিছু লেখার জন্য তাড়াহুড়া করতে হবে না। আমি স্ক্রিনে যা লিখবো, বোর্ডে যা লিখবো, সব আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন। শুধু ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে কান খুলে আমার কথা শুনবেন। চ্যালেঞ্জেস ফর দ্য ইকোনমি অফ বাংলাদেশ, আমরা এই টেক্সটগুলো নিয়ে কাজ করব। তার আগে আমরা একটু জেনে নেই শর্ট বাট স্মার্ট রাইটিং কেমন হওয়া উচিত। এই জিনিসটাকে বুঝি। নমুনা হিসেবে আমি ধরে নিলাম যে আপনি একটা ফোকাস কিংবা একটা এসে লিখবেন। ফোকাস বা এসে রাইটিং এর ক্ষেত্রে শর্ট বাট স্মার্ট রাইটিং কেমন হবে? আচ্ছা, একটা একটা করে বুঝাই। প্রথমত আমি আপনাদের ফোকাস রাইটিং এর ধরনটা কেমন হবে সেটা একটু বুঝাই নিই। শর্ট বাট স্মার্ট রাইটিং ফর ফোকাস রাইটিং কাইন্ড অফ এসে। আপনি চাইলে 5000 শব্দে একটা রচনা লিখতে পারেন। হ্যাঁ, চাইলে লিখতেই পারেন। আবার কেউ একজন 500 শব্দে একটা রচনা লিখেছে। আপনার 5000 ওয়ার্ডের তুলনায় ওই 500 ওয়ার্ডের এসে বেশি পাওয়ারফুল হতে পারে। যদি তার সেই 500 ওয়ার্ডের যে এসেটা সেগুলো যদি তথ্যবহুল হয়। তার মানে আপনি কত ওয়ার্ডে লিখবেন ডাজন্ট ম্যাটার। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যা লিখেছেন সেগুলো ইনফরমেটিভ কিনা। এটা খুব জরুরি, এটা খুবই গুরুত্বপূর্ণ। নর্মালি আমরা ফোকাস রাইটিং এ যেটা বুঝি, একটা এসেকে ছোট্ট করে লেখা, মূল বিষয়কে ফোকাস করা, আলোকপাত করা, কেন্দ্র করে লেখা, দ্যাট ইজ কল্ড ফোকাস রাইটিং। তো আমরা এটাকে শর্ট বাট স্মার্ট রাইটিং এ কিভাবে রূপ দিব? এর জন্য আপনার 3টা বিষয় লক্ষণীয়। এক হচ্ছে ইন্ট্রো, মানে সূচনা বা ইন্ট্রোডাকশন। এই সূচনা হতে হবে কেমন? আমি যদি এক কথায় বলি, সূচনা হচ্ছে দ্য রিফ্লেকশন অফ ইউর রাইটিং। মানে আপনি যাই লিখবেন, সূচনাটা হবে আপনার লেখার একটা প্রতিচ্ছবি। অর্থাৎ ইন্ট্রোডাকশন বা সূচনা পড়লেই যেন পাঠক বা পরীক্ষক বুঝতে পারে যে আপনার আপনার বডিতে কি লেখা আছে, তার জন্য একটা পুরোপুরি প্রতিচ্ছবি পাওয়া যায় ইন্ট্রোতে। তাহলে ইন্ট্রো সার্থক। মানে ইন্ট্রোডাকশন ইজ দ্য রিফ্লেকশন অফ ইউর রাইটিং। এটা সবসময় মাথায় রাখবেন। এটা কিভাবে লিখবেন সেটা আমি বুঝাবো। এবার আসেন বডি প্যারাগ্রাফ।
বডি প্যারাগ্রাফস গুলো যেমন হবে, বডি প্যারাগ্রাফস গুলো হবে শর্ট বাট ইনফরমেটিভ। মানে বিশাল বড় বড় প্যারা আপনার করার দরকার নেই, আপনি ছোট ছোট প্যারা করবেন, অনেক প্যারা করবেন, কিন্তু সেগুলো ইনফরমেটিভ হবে, তথ্যবহুল হবে। আচ্ছা, এবার 3 নাম্বার আসেন, কনক্লুশন। কনক্লুশন বলতে আমরা কি বুঝি? উপসংহার, মানে সমাপ্তিটা আমরা কিভাবে করব, তাই তো? ওকে, সবসময় চেষ্টা করবেন কনক্লুশনে কমপক্ষে 2টা বাক্য রাখার, কমপক্ষে 2টা। একটা হলো রিস্টেটমেন্ট, মানে এতক্ষণ ধরে আপনি রচনায় যা যা বর্ণনা করেছেন সেটা পুনরায় লেখা। আরেকটা হচ্ছে 2-একটা সুপারিশ রাখা, যে এটা করলে ভালো হতে পারে, রিকমেন্ডেশন। তাহলে আমরা যদি বলি শর্ট বাট স্মার্ট রাইটিং কেমন হওয়া উচিত, তাহলে আমি বলবো ইন্ট্রো ইজ দ্য রিফ্লেকশন অফ ইউর রাইটিং। ইন্ট্রো হবে আপনার লেখার প্রতিচ্ছবি। ইন্ট্রো পড়লে যেন মূল লেখায় কি আছে বোঝা যায়। আর বডি প্যারাগ্রাফস গুলো শর্ট হবে কিন্তু ইনফরমেটিভ হবে। আর নাম্বার 3, কনক্লুশন হবে রিস্টেটমেন্ট আর রিকমেন্ডেশন, এই দুটার সমন্বয়। এই 3টা বিষয় যদি আপনি মাথায় রাখতে পারেন, আপনি নিশ্চিত থাকেন আপনি এসে লিখেন আর ফোকাস এই লিখেন, কিংবা আপনি ছোট্ট একটা প্যারাগ্রাফও লিখেন, আপনার লেখার মান অন্যদের থেকে অনেক সুন্দর হবে। তা আমরা এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো শুধু হাজার হাজার ওয়ার্ড লিখলে হবে না, আপনাকে তথ্যবহুল সেন্টেন্স লিখতে হবে, তাহলে আপনার রাইটিং স্মার্ট হবে। সো আমরা মুখের কথায় বিশ্বাসী না, আমরা একটু বাস্তবে চলে যাই। এজন্য আমরা একটা টপিক সিলেকশন করেছিলাম, চ্যালেঞ্জেস ফর দ্য ইকোনমি অফ বাংলাদেশ। ধরে নেন আসন্ন যে কোনো লিখিত পরীক্ষায় একটা টপিক আসলো, এসে হিসেবে আপনাকে লিখতে বলা হলো রাইট অ্যান এসে অন দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ইকোনমি অফ বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান অর্থনীতির জন্য যে চ্যালেঞ্জগুলো তার উপর একটা এসে লিখতে বলছে। সো আমি বলেছিলাম ইন্ট্রো হবে রিফ্লেকশন অফ দ্য এসে। কিভাবে রিফ্লেকশন হয় লক্ষ্য করেন। আপনি নিশ্চয় বাংলাদেশের অর্থনীতির চ্যালেঞ্জগুলো সম্পর্কে লিখতে গেলে কি কি লিখবেন সেটা আপনার মাথায় আগে থেকেই আছে। আপনার অন্তত একটা প্ল্যান তো আছে যে আমি বডিতে এই জিনিসগুলো লিখবো, নিশ্চয় আপনার একটা প্ল্যান আছে। আপনার ওই প্ল্যানের সবচেয়ে আকর্ষণীয় যে পয়েন্টগুলো সেগুলো দিয়ে আপনি ইন্ট্রো লিখবেন। নর্মালি বাংলাদেশের অর্থনীতির জন্য চ্যালেঞ্জ কি কি এর উপর এসে লিখতে বললে যারা একদমই পড়াশোনা করে না বা লিখতে অভ্যস্ত না, তারা আসলে কি লিখবে সূচনায়? তারা হয়তো লিখবে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটা বড় ঝামেলার মধ্যে আছে, অনেক রকম ঝামেলা, নানা রকম ঝামেলার মধ্যে আছে অর্থনীতি। তারপর লিখবে অর্থনীতি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, একই কথা বারবার লিখবে। তারপর হয়তো কেউ এই কথাও লিখবে যেহেতু বাংলাদেশের অর্থনীতি অনেক চ্যালেঞ্জের মধ্যে আছে, সুতরাং আমি মনে করি আসলেই চ্যালেঞ্জের মধ্যে আছে। আসলে এমন টাইপেরই বাক্য লিখে অনেকেই। এগুলো দিয়ে আসলে নিজের সান্ত্বনা দেয়া গেলেও পরীক্ষায় মার্কস পাওয়া যাবে না। আপনার ইন্ট্রো পাঠক পড়বে, ইন্ট্রো পড়ে যেন আপনার লেখার ভক্ত হয়ে যায়, তাহলে না মানুষ বডি পড়বে। যেমন ধরুন আজকের ক্লাসের কথাই বলি, সূচনায় আমি যা বলেছি তা যদি আপনার ভালো না লাগে তাহলে কিন্তু আপনি আমার পুরো লেকচার শুনবেন না। যারা সূচনায় আমার কথা শুনে মুগ্ধ হয়নি তারা কিন্তু ক্লাস থেকে লিভ নিয়ে ফেলছে, এটাই বাস্তব। সো ইন্ট্রো হচ্ছে ওই যে আগে দর্শনধারী পরে গুণ বিচারের মতো। তাহলে আমরা যদি বাংলাদেশের অর্থনীতির চ্যালেঞ্জগুলো নিয়ে লিখি, আমরা কি লিখব? আমরা লিখব যেমন আমি এখানে লিখেছি, যদিও বাংলাদেশ এলডিসি ভুক্ত দেশের তালিকা থেকে উত্তীর্ণ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ খুব শীঘ্রই মানে স্বল্প উন্নত দেশের তালিকা থেকে উত্তীর্ণ হয়ে মধ্যম আয়ের দেশের দিকে যাবে। সেটাই লিখছি যে যদিও বাংলাদেশ এলডিসি ভুক্ত দেশের তালিকা থেকে উত্তীর্ণ হওয়ার প্রস্তুতি নিচ্ছে, এর অর্থনৈতিক প্রবৃদ্ধি নানা রকম চ্যালেঞ্জের দ্বারা পরিবেষ্টিত। আচ্ছা, তাহলে খেয়াল করেন এখানে একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার। প্রথমেই বললাম যদিও বাংলাদেশ এলডিসি ভুক্ত দেশগুলোর তালিকা থেকে উত্তীর্ণ হওয়ার পথে হাঁটছে, এরই মধ্যে এই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নানা রকম চ্যালেঞ্জ দ্বারা বেষ্টিত। প্রায় $112 মিলিয়ন বিদেশি ঋণের বোঝা, 9.58% মূল্যস্ফীতি,
গত 15 বছরে প্রায় $240 বিলিয়ন অর্থ পাচার, 4.63% বেকারত্বের হার, রাজনৈতিক অস্থিরতার মতো অনেক ভয়াবহ কারণ এই অর্থনৈতিক চ্যালেঞ্জকে আরো বাড়িয়ে দিচ্ছে। কিভাবে বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে, এটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাস্ট ছোট্ট একটা পার্ট লক্ষ্য করেন, আপনি বডিতে কি লিখবেন তার রিফ্লেকশন চলে আসছে কিনা, চলে আসছে। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি তো অবশ্যই প্রস্তুতি নিয়ে ক্লাসটা নিচ্ছেন, আপনি সুন্দর করে গুছিয়ে লিখেছেন, কিন্তু যখন আমি পরীক্ষার হলে লিখব স্যার আমি কি এভাবে লিখতে পারবো? আপনি না হয় গুছিয়ে গুছিয়ে সুন্দর করে নিয়ে আমাদেরকে একটা ক্লাস উপহার দিচ্ছেন, বাট আমি যখন পরীক্ষার হলে যাব আমি কি লিখতে পারবো? কি এই প্রশ্ন সবাই করে না? করে। তখন আমার মেজাজটা চরম গরম হয়ে যায়। সরি, কেন যায় জানেন? আমার কথা হলো, তুমি প্রস্তুতি ছাড়া পরীক্ষার হলে যাবা কেন? এই প্রশ্নের উত্তর আছে? অনেকেই বলতে চায়, আমি জানি, স্যার আপনি যখন কোনো ক্লাস নেন আপনি অনেক সুন্দর করে গুছায় টুছায় নিয়ে আইসা আমাদের সামনে দাঁড়িয়ে ক্লাস নেন, কিন্তু আমরা পরীক্ষার হলে কি সময় পাবো? আরে ভাই, তুমি আগে নিজেরা গোছাও, তারপর আমার মতো তুমি পরীক্ষার হলে দাঁড়িয়ে না বইসা থেকে পরীক্ষা দিবা। কিন্তু এই গোছানোর কাজটা আমরা করতে চাই না। পড়ালেখা করতে হবে, হ্যান্ড নোট থাকবে, শুধু পিডিএফ শিটের উপর ভরসা করলে হবে না, হ্যান্ড নোট থাকতে হবে, আপনার খাতা, তথ্যে ঠাসা একটা খাতা থাকবে। আছে? কজনের আছে? নাই। ফলাফল রিটার্ন ফেল। যাই হোক, মন খারাপ করে দিব না, বাস্তব কথা বলছি যদিও বা। এখন আসি, আমরা এটা তো বাংলায় লিখে ফেললাম, এটা হচ্ছে আমার কি ইন্ট্রো। তারপর আমরা কি যাব? বডিতে যাব। এই যে বডিটা এভাবে আমি ব্যাখ্যা করছি, আমি আজকে পুরোটাই দেখাবো। যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে আমি ইন্ট্রোটাকে আগে ইংলিশে লিখে ফেলি। যদিও বাংলাদেশ এলডিসি ভুক্ত দেশের তালিকা থেকে উত্তীর্ণ হওয়ার প্রস্তুতি নিচ্ছে, এর অর্থনৈতিক প্রবৃদ্ধি নানা রকম চ্যালেঞ্জের দ্বারা পরিবেষ্টিত। এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি একটা হুক। হুক কি? মানে এমন একটা বাক্য দিয়ে আপনি লেখা শুরু করবেন যেন আপনার বাক্যটা পাঠককে ভাবায়, পরীক্ষককে ভাবায়, এমন একটা বাক্য। ভাবার মতো বাক্য তো। একদিকে বাংলাদেশ বড়লোক হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আরে ভাই, মানুষ কখন বড়লোক হয়? যখন নানা রকম চ্যালেঞ্জ মোকাবিলা করা শেষ, তখন মানুষ বড়লোক হয়। অথচ এখানে কন্ট্রাডিক্টরি স্পিচ। একদিকে এলডিসি থেকে বের হওয়ার, গ্রাজুয়েট করার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে অর্থনীতি নানা রকম চ্যালেঞ্জ দিয়ে পরিবেষ্টিত। এটাকে বলা হয় হুক। এরকম একটা হুক দিয়ে আপনাকে লেখা শুরু করতে হবে। আপনারা চাইলে আমার থেকে আরো সুন্দর হুক লিখতে পারবেন। এরপর আপনি পুরো বডিতে যা লিখবেন তার একটা রিফ্লেকশন রাখবেন ইন্ট্রোতে। বুঝা গেল? এবার চলেন আমরা এটাকে ইংলিশে অনুবাদ করি, কারণ অনেকে আছেন যারা অলরেডি হতাশ হয়ে গেছেন যে বাংলা না হয় কোনো রকম গুছিয়ে লিখলাম, এখন ইংলিশ লিখবো কেমনে। তাদেরকে বলি, ভাই আপনার ভান্ডারে যা আছে, আপনি যে কটা ওয়ার্ডের মিনিং জানেন, যে সেন্টেন্সের স্ট্রাকচার জানেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ওইটা দিয়ে আপনি পুরো পৃথিবী ভ্রমণ করতে পারবেন। প্রমাণ দিচ্ছি। এই যে সাদা মনে আমি লিখলাম যদিও। যদিও বাংলাদেশ এলডিসি ভুক্ত দেশের তালিকা থেকে উত্তীর্ণ হওয়ার প্রস্তুতি নিচ্ছে, তাহলে এখানে যদিওর ইংলিশ কি ভাই? অলদো। ধৈর্য লাগবে পুরো ক্লাসের জন্য। অলদো। এখানে সাবজেক্ট কে ভাই? বাংলাদেশ। তো আমি লিখলাম বাংলাদেশ। ভার্ব কোনটা ভাই? ভার্ব হলো প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, ইজ প্রিপেয়ারিং, প্রস্তুতি নিচ্ছে। কিসের জন্য প্রস্তুতি নিচ্ছে? আচ্ছা, এলডিসি ভুক্ত দেশের তালিকা থেকে উত্তীর্ণ হওয়ার, তাই না? মানে হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জন্য শব্দটা নাই, আমরা ধরতে পারি। খেয়াল করেন, এখানে সাবজেক্ট কে? বাংলাদেশ। ভার্ব কোনটা? প্রস্তুতি নিচ্ছে। মনে রাখবেন, একটা বাক্যের সবার আগে সাবজেক্ট ভার্ব আপনাকে আগে খুঁজতে হবে। সাবজেক্ট ভার্ব নেয়ার পর বাদবাকি যে অংশটুকু থাকে সেটাকে আপনারা ধরে নিতে পারেন অবজেক্ট, মানে এই পুরোটাই হচ্ছে অবজেক্ট।
বুঝতে পারছি, এটার নাম কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়াল হতে পারে, কিন্তু আপনি এত পেইন না নিয়ে সাবজেক্ট আর ভার্ব বাদে বাকি যা আছে তারে অবজেক্ট ধরে নেবেন। ধরলে সমস্যা কি? আচ্ছা ধরলাম এটা অবজেক্ট। এখন যদি এটা অবজেক্ট ধরি তাহলে আমি কোন দিক থেকে অনুবাদ করব? পেছন দিক থেকে। পেছন দিক থেকে অনুবাদ করলে পেছনের শব্দটা কি? উত্তীর্ণ হওয়া। উত্তীর্ণ হওয়ার ইংলিশ কি? গ্রাজুয়েট। তো আমি এখানে লিখলাম গ্রাজুয়েট। এখন প্রিপেয়ার একটা ভার্ব, গ্রাজুয়েট একটা ভার্ব, দুইটা ফাইনাল ভার্ব তো পাশাপাশি বসবে না। ইজ একটা ফাইনাল ভার্ব, তার মানে দুইটা ফাইনাল ভার্ব পাশাপাশি বসবে না। তাহলে গ্রাজুয়েটের সামনে আপনাকে টু যুক্ত করে ইনফিনিটিভ করতে হবে, অথবা আপনি লিখতে পারেন ফর গ্রাজুয়েশন, তো আমি টু দিলাম, উদ্দেশ্য বোঝালে টু হয়। আচ্ছা, টু গ্রাজুয়েট। এবার উত্তীর্ণ হওয়ার ইংলিশ লিখছি, এবার থেকের ইংলিশ কি? ফ্রম, সো আমি দিলাম ফ্রম। এবার কি থেকে? তালিকা, সো আমি লিখে দিলাম দা লিস্ট। দা দিলাম কেন? কারণ কার তালিকা সেটা সুস্পষ্ট করে বলে দিছে। এবার কিসের? এলডিসি ভুক্ত দেশের। দা লিস্ট অব, এই যে র এর জন্য দিলাম অব, দা এলডিসি মানে যাকে আমরা বলি লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, সংক্ষেপে আমরা বলি এলডিসিস। প্রথম ক্লোজটা কিন্তু হয়ে গেল। Although Bangladesh is preparing to graduate from the list of the less developed countries, কমা চিহ্ন দিলাম। এবার কি বলছে? এর অর্থনৈতিক প্রবৃদ্ধি নানা রকম চ্যালেঞ্জের দ্বারা পরিবেষ্টিত। কে পরিবেষ্টিত? এর অর্থনৈতিক প্রবৃদ্ধি, তার মানে এটা হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে এর মানে কি? ইহার। ইহার মানে কি? ইটস। অর্থনৈতিক প্রবৃদ্ধির ইংলিশ কি? ইকোনমিক গ্রোথ। অর্থনৈতিক প্রবৃদ্ধি। এখন দেখেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি কারো দ্বারা পরিবেষ্টিত, দ্বারা দ্বারা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস করলে কি হয়? অবজেক্টটা সাবজেক্ট হয়। মনে করেন সেই অবজেক্টটাই হচ্ছে ইটস ইকোনমিক গ্রোথ, এটা সাবজেক্ট হয়ে গেছে। এখন প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টের পর এটা বি ভার্ব লাগে, টেন্স অনুসারে বি ভার্ব লাগে। তাহলে এটা পরিবেষ্টিত, এখন পরিবেষ্টিত, তার মানে বর্তমান কালের ঘটনা। তাহলে বি ভার্ব কি হবে? অ্যামিজার। তাহলে আমি লিখবো ইজ, কারণ গ্রোথ তো সিঙ্গুলার নাম্বার। এবার পরিবেষ্টিত ইংলিশ ছোটবেলা থেকে আপনি জানেন সারাউন্ডেড, সো আমি লিখে দিলাম সারাউন্ডেড। হয়েছে না? ভার্ব পর্যন্ত হয়েছে না? ভার্ব নেওয়ার পর বাদ বাকি যা থাকে সেটাকে আপনি পেছন দিক থেকে অনুবাদ করবেন। এবার দ্বারা, দ্বারার ইংলিশ কি? বাই। এবার কিসের দ্বারা? নানা রকম চ্যালেঞ্জ, তার মানে ভেরিয়াস কাইন্ডস অফ চ্যালেঞ্জেস। তাহলে আমার পুরো সেন্টেন্সটা কি হলো? Although Bangladesh is preparing to graduate from the list of the less developed countries, its economic growth is surrounded by various kinds of challenges. হয়েছে? হয়েছে। তাহলে এই বাক্যটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই যে অলদো যুক্ত অংশটা আছে না, এই অলদো থেকে এই কমা চিহ্ন পর্যন্ত এটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লোজ, আর পেছনের পার্টটার নাম হলো প্রিন্সিপাল ক্লোজ। রাইটিং এর একটা আর্ট আছে, সৌন্দর্য আছে। সৌন্দর্যটা কি জানেন? কোন একটা লেখা সাবঅর্ডিনেট ক্লোজ দিয়ে শুরু না করাই ভালো হয়। মানে আপনি একটা গল্প লিখতেছেন, আজকে আমার কি হলো ঠান্ডা, আপনি কোন একটা লেখা বা কোন একটা গল্প শুরু করতেছেন, কিন্তু আপনি সাবঅর্ডিনেট ক্লোজ দিয়ে শুরু করার চেষ্টা করবেন না, আপনি চেষ্টা করবেন প্রিন্সিপাল ক্লোজ দিয়ে শুরু করার। মানে কি? মানে যদি এই দ্বিতীয় ক্লোজটা আমরা শুরুতে নেই আর অলদোটাকে পরে দেই, তাহলে বাক্যটা সুন্দর হয়। বলতে পারেন এভাবে লিখলে সমস্যা কি? সমস্যা নাই তো, সমস্যা নেই বলে আমি লিখেছি, কিন্তু আপনি সৌন্দর্য বুঝবেন না। সৌন্দর্য বুঝবেন। আপনারা টি শার্ট পরছেন, টি শার্ট পরে এটা এভাবে দিয়ে রাখছেন, হ্যাঁ হ্যাঁ, এতে ঠিক আছে, এতে আপনার গায়ে কিছু পরিধান করা হয়েছে, কিন্তু সৌন্দর্য ব্যাপার আছে তো। সৌন্দর্যের জন্য আপনি কি করবেন? এটাকে ফোল্ড করে দিচ্ছেন। এরকম রাইটিং এর একটা আর্ট আছে। তো চলুন আমরা আর্ট বজায় রাখি। তাহলে শুরুতে কেন বজায় রাখলাম না? শুরুতে এই কথা বললে অনেকে হতাশ হয়ে যেতেন।
আশা করি এখন হতাশ হবেন না। তাহলে আমি আগে দ্বিতীয় ক্লোজটা নিব। এর অর্থনৈতিক প্রবৃদ্ধি নানা রকম চ্যালেঞ্জের দ্বারা পরিবেষ্টিত। এর মানে কার? বাংলাদেশের। তাহলে আমি লিখলাম দা ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ। আগের বাক্যে লিখছিলাম ইটস ইকোনমিক গ্রোথ, এখানে লিখলাম না কেন? ভাই আমি যদি শুরুতে ইট দিয়ে শুরু করি, ইট তো একটা প্রোনাউন, নাউনের কোনো দেখা নাই, প্রোনাউন দিয়ে আমি শুরু করব, মানুষ কি চিনবে? চিনবে না। এজন্য বাক্য শুরু করতে হয় নাউন দ্বারা। আচ্ছা, তাহলে আপনি লিখতে পারেন বাংলাদেশ ইকোনমিক গ্রোথ, সেটারে আমি লিখলাম দা ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ। এবার পরিবেষ্টিত, ইজ সারাউন্ডেড, পরিবেষ্টিত। সাবজেক্ট হলো, ভার্ব হলো, আর আমি বলেছি সাবজেক্ট ভার্ব বাদে বাকি অংশটুকু লিখবেন। পেছন দিক থেকে অনুবাদ হবে দ্বারা, তারার ইংলিশ কি? বাই। এবার নানা রকম চ্যালেঞ্জ, ভেরিয়াস কাইন্ডস অফ চ্যালেঞ্জেস, নানা রকম চ্যালেঞ্জের দ্বারা। এখন আমি একটা কমা চিহ্ন দিব। এখন আমি এই সাবঅর্ডিনেট ক্লোজটা নিব, যদিও অবশ্য মাঝখানে অলদো বসলে আর কমা চিহ্ন হবে না। মানে সাবঅর্ডিনেট ক্লোজকে যদি আপনি বাক্যের শুরুতে নেন, তাহলে ওর পরে কমা চিহ্ন দিয়ে প্রিন্সিপাল ক্লোজ হবে। বাট যখন আপনি প্রিন্সিপাল ক্লোজ আগে নেবেন, সাবঅর্ডিনেট ক্লোজ পরে নেবেন, তখন আর কমা চিহ্নটা হবে না। আচ্ছা, অলদো, যদিও। এবার সাবজেক্টকে বাংলাদেশ, বাংলাদেশ। আমি বাংলাদেশ না লিখে কি লিখলাম? ইট। কেন? কারণ একটু আগে আমি বাংলাদেশের পরিচয় করছি, তাই ইট লিখতে পারি। আবার যদি আপনি বলেন না ভাই এত ঝামেলা ভালো লাগে না, আমি নাউনে লিখবো, হ্যাঁ নাউনও লিখতে পারেন, কিন্তু শুরুতে প্রোনাউন দিয়ে শুরু করা যাবে না। আচ্ছা, ভার্ব কোনটা? প্রস্তুতি নিচ্ছে, ইজ প্রিপেয়ারিং। তো আমি কি বলেছিলাম ভাই? আপনার কাজ হলো আগে সাবজেক্ট ভার্ব নেয়া, সাবজেক্ট ভার্বকে অনুবাদ করার পর বাকি যা কিছু থাকে, ওর নাম অবজেক্ট হোক আর না হোক, আপনার কাজ তাকে পেছন থেকে অনুবাদ করা। উত্তীর্ণ হওয়ার মানে উত্তীর্ণ হতে প্রস্তুতি নিচ্ছে। তাহলে টু গ্রাজুয়েট, উত্তীর্ণ হতে। এখন যদি আপনি বলেন যে আমার মাথায় গ্রাজুয়েট শব্দটা আসলো না, আমি কি করব? আপনি সমজাতীয় কিছু ভাবেন। উত্তীর্ণ হওয়া মানে কি? কোথাও থেকে বের হয়ে আসা। আপনি অন্তত কাম আউট লিখেন, কাম আউট মানে তো কোনো কিছু মধ্য থেকে বের হয়ে আসা। ভাই আপনার ভান্ডারে যা আছে তাই দিয়ে আপনি ভাবটাকে সুন্দর করে ফুটিয়ে তোলেন, এভাবেই শুরুটা করেন। আচ্ছা, উত্তীর্ণ হওয়া। এবার কি? তালিকা, দা লিস্ট, তালিকা। এবার এই যে র এর জন্য কি? অফ। কিসের তালিকা? এলডিসি ভুক্ত দেশ, মানে দা লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। এখন বলতে পারেন স্যার আমি যদি এত কিছু না লিখে শুধু এলডিসি লিখেন, এটা লিখবেন কেন? আপনি এটা লিখে তো আপনি একজন পরীক্ষার্থী হয়ে পরীক্ষককে বিপদে ফেলাই দিবেন। পরীক্ষক আপনার পরীক্ষা নেবে, আপনি যদি পরীক্ষকের পরীক্ষা নিতে চান তাহলে সমস্যা না। এত কিছু লিখবেন আর এলডিসির পূর্ণ রূপটা লিখতে পারবেন না? লিখতে হবে। অনেক আলিশা মার্কা পরীক্ষার্থী আমি দেখেছি যারা বাংলাদেশকে লেখে বিডি। কি কমু, কিছু বলার ভাষা নাই। আচ্ছা, এই পরীক্ষার্থীরাই বন্ধুদের জন্মদিনে কি লিখে জানেন? এরকম করে এইচবিডি, মানে হ্যাপি বার্থডে। এইসব দুঃখে আবার এরাই কি করে জানেন? ধরেন মানুষের কাছে উপকার চাইলো, আপনার কাছে উপকার চাইছে, আপনি উপকার করেছেন, আপনি অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে উপকার করেছেন, আপনাকে ধন্যবাদ দেবে ভাবে টিএনএক্স। কি বলবো? এই জন্য আমাকে যদি ফেসবুকে কেউ, আমার কোন স্টুডেন্ট আমাকে যদি একটা বিশাল বড় প্রশ্ন লিখে বলে স্যার সলভ করে দেন, আমি দেই না, ইগনোর করি।
ম্যাক্সিমামই ধন্যবাদ দিতে জানে না, দুই একটা ধন্যবাদ দিলেও টিএনএক্স লিখে। লজ্জার ব্যাপার এটা। এইসব দুঃখে আমি আমার ফেসবুক টাইমলাইনে আমার বার্থডেকে হাইড করে রাখছি, কারণ সস্তা জন্মদিনে শুভেচ্ছা জানায়। মেসেজে গিয়ে এইচবিডি লিখে, এইচবিডি মেসেজেও লিখে না, ওই কমেন্টে গিয়ে লিখে এইচবিডি। ভীষণ অপমান লাগে। হয়তো আমার সমস্যা, এই সস্তা পাবলিকলাই বাংলাদেশকে বিডি লেখে। আশা করি আপনারা তা না। যাই হোক, আমার প্রথম ক্লোজটা হয়ে গেল। বাংলাদেশ ইজ প্রিপেয়ারিং টু গ্রাজুয়েট দ্য লিস্ট অফ দ্য লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, ফুল স্টপ দিলাম। এবার আমরা পরের বাক্যে যাব। প্রথম বাক্যের কাহিনী শেষ। এখন কি বলছে? এর পরের বাক্যটা দেখেন এখান থেকে। প্রায় 112 বিলিয়ন ডলার বিদেশি ঋণের বোঝা, 9.58% মূল্যস্ফীতি, গত 15 বছরে প্রায় 240 বিলিয়ন ডলার অর্থ পাচার, 4.63% বেকারত্বের হার, রাজনৈতিক অস্থিরতার মতো অনেক ভয়াবহ কারণ এই চ্যালেঞ্জকে বাড়িয়ে দিয়েছে। ভার্ব কোনটা ভাই? এই বিশাল বড় বাক্যের ভার্ব কোনটা? আগে ভার্ব খুঁজবেন। ভার্ব কোনটা? ভার্ব হলো বাড়িয়ে দিচ্ছে। আমি যদি বলি কাকে বাড়িয়ে দিচ্ছে বা কি বাড়িয়ে দিচ্ছে, উত্তর কি আসে? এই চ্যালেঞ্জকে বাড়িয়ে দিচ্ছে। তার মানে এটা অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ওকে, এখন যদি প্রশ্ন করি এই চ্যালেঞ্জকে কে বাড়িয়ে দিচ্ছে, এই চ্যালেঞ্জকে কারা বাড়িয়ে দিচ্ছে, উত্তর কি হবে? উত্তর হবে অনেক ভয়াবহ কারণ। তার মানে এটা সাবজেক্ট। এখন যদি আমি জানতে চাই ভাই কোন কারণ, একটু বুঝাই বলেন না, কোন কোন কারণ এই চ্যালেঞ্জকে বাড়াই দিচ্ছে, কোন কোন কারণ এই চ্যালেঞ্জকে বাড়াই দিচ্ছে, আপনি কি বলবেন? এই যে এখান থেকে প্রায় 112 বিলিয়ন ডলার বিদেশি ঋণের বোঝা, 9.58% মূল্যস্ফীতি, গত 15 বছরে 240 বিলিয়ন ডলার অর্থ পাচার, 4.63% বেকারত্বের হার এবং রাজনৈতিক অস্থিরতার মতো অনেক ভয়াবহ কারণ। তার মানে কি বুঝলেন? এই পুরোটাই হলো বাক্যের সাবজেক্ট। যারা বুঝেন নাই আরেকবার বুঝেন। আমার ভার্ব হলো বাড়িয়ে দিচ্ছে। ভার্বকে আমি প্রশ্ন করব কি বাড়িয়ে দিচ্ছে? বাড়িয়ে দিচ্ছে মানে কি? কোনো কিছুকে বৃদ্ধি করতেছে। এখন আমি যদি বলি যে কোন জিনিসটাকে বৃদ্ধি করতেছে, মানে কাকে বৃদ্ধি করতেছে, কাকে বৃদ্ধি করতেছে, উত্তর আসে এই চ্যালেঞ্জটাকে বৃদ্ধি করতেছে। তার মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই তার নাম হলো অবজেক্ট। এখন যদি বলি এই চ্যালেঞ্জকে কে কে কারা এই চ্যালেঞ্জকে বৃদ্ধি করতেছে, কারা, তখন উত্তরটা আসে এই যে এরা। তার মানে পুরোটাই বাক্যের সাবজেক্ট। সমস্যা হলো সাবজেক্টটা অনেক বড়। কি করব? মনে রাখবেন সাবজেক্ট সাইজে বড়, অবজেক্ট সাইজে বড়, যা কিছু সাইজে বড় পেছন থেকে অনুবাদ করো। যে কোনো কিছু দৈর্ঘ্যে বড় হলে আপনি পেছন থেকে অনুবাদ করবেন। তাহলে পেছনের পার্টটা কি ভাই? অনেক ভয়াবহ কারণ। অনেক ভয়াবহ কারণ। অনেকের ইংলিশ কি? মেনি। আমি লিখে দিলাম মেনি। ভয়াবহ ইংলিশ কি? অনেক কিছু লেখা যায়। আমি লিখলাম সিভিয়ার, মারাত্মক, ভয়াবহ। কারণ, কারণ ইংলিশ কি? রিজন। তো আমি লিখে দিলাম রিজনস। অনেক ভয়াবহ কারণ হলে এবার কি? মত। মতর ইংলিশ কি? লাইক। মতর ইংলিশ হচ্ছে লাইক। এখন অনেকগুলো কারণ আছে না এখানে? আপনি জানেন সাবজেক্ট সাইজে বড়, পেছন থেকে অনুবাদ করবেন, এটা সত্য। তার চেয়েও বড় সত্য হলো এখানে কিন্তু ভিন্ন ভিন্ন অনেকগুলো কারণ আছে। যখন দেখবেন এরকম সমজাতীয় অনেকগুলো বিষয় আছে তখন আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। মানে হলো যে কারণটার কথা আগে বলছে ওই কারণটা আগে লিখতে হবে ইংরেজিতে। মানে আপনি পেছন থেকে অনুবাদ করতে শুরু করবেন, বাট
ধারাবাহিকতা মেনটেন করবেন। আপনারা বুঝতে পারছেন? তাহলে প্রথম কোন কারণটা ভাই? প্রায় $112 বিলিয়ন বিদেশি ঋণের বোঝা। পেছন থেকে লিখতে হবে। ওই যে বোঝা, বোঝার ইংলিশ কি? বার্ডেন। তো আমি লিখে দিলাম বার্ডেন। এবার এই যে র এর ইংলিশ কি? অব। এবার বিদেশি ঋণ মানে ফরেন ডেট, মানে বিদেশি ঋণদাতা প্রতিষ্ঠান থেকে যে ঋণ নিছে বাংলাদেশ সেটা। আচ্ছা, তাহলে বার্ডেন অফ ফরেন ডেট। এখন কি পরিমাণ ঋণ নিছে? কি পরিমাণ ঋণ নিছে? প্রায় $112 বিলিয়ন। তাহলে এই যে রয়ের জন্য অব, প্রায়, তাহলে প্রায় $112 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি। এখন বলতে পারেন কেন অ্যাবাউট লিখলে সমস্যা কি? ভাই অ্যাবাউটের তো একটা জীবন আছে, তাই না? অ্যাবাউটকে সবাই ব্যবহার করে, আপনি ব্যবহার করেন, আপনার ছোট ভাই ব্যবহার করে, আপনার বড় ভাই ব্যবহার করে, আপনার সবাই ব্যবহার করে। তো ওর তো একটা জীবন আছে। এই অ্যাবাউটের পিছনে লাগছে, সবাই লাগছে, পুরো জাতি লাগছে। তো অ্যাবাউট এখন বলতেছে যে আমি তো বাঁচবো ভাই, আমাকে একটু বাঁচতে দাও। অ্যাবাউটকে বাঁচানোর জন্য আপনি অ্যাপ্রক্সিমেটলি লিখবেন। এখন যদি মনে করেন না অ্যাপ্রক্সিমেটলি কঠিন হয়ে যায় স্যার, আপনি নিয়ারলি লিখেন, তবু অ্যাবাউটকে একটু বাঁচতে দেন প্লিজ। তো আমি ধর নিয়ারলি লিখলাম। খুশি? আচ্ছা, এবার কত বিলিয়ন? 112 বিলিয়ন ডলার। আমি লিখলাম যে 112, সামনে ইউএসডি লিখতে পারি, হ্যাঁ, বিলিয়ন ইউএসডি। আপনি চাইলে এখানে একটা সিম্বল লিখতে পারেন। আচ্ছা, তাহলে আমরা একটা কারণ পাইলাম যে বার্ডেন অফ ফরেন ডেট অফ নিয়ারলি 112 বিলিয়ন ইউএসডি। কমা চিহ্ন আছে, আমরাও কমা চিহ্ন দিলাম। এবার কি বলছে? 9.58% মূল্যস্ফীতি। ও, তাহলে কত পার্সেন্ট? 9.58% মূল্যস্ফীতি। তাহলে পেছন থেকে লিখেন মূল্যস্ফীতির ইংলিশ কি? ইনফ্লেশন। ইনফ্লেশন। এবার অ্যাট 9.58%। এখন বলতে পারেন যে আপনি অ্যাট কেন দিলেন? আসলে এরকম কোন রেট বুঝাতে আমরা অ্যাট লিখতে পারি, তাই দিলাম অ্যাট। তাহলে 9.58% ইনফ্লেশন। আচ্ছা, আপনি এক কথাও লিখতে পারেন 9.58% ইনফ্লেশন। এবার আরেকটা কারণ, গত 15 বছরে প্রায় $240 বিলিয়ন অর্থ পাচার। পেছন থেকে লিখবেন, চাইলে খুব সহজ করে লেখা যায় $240 বিলিয়ন মানি লন্ডারিং। কবে? ওভার লাস্ট 15 ইয়ার্স। হয়ে গেল $240 বিলিয়ন মানি লন্ডারিং ওভার লাস্ট 15 ইয়ার্স। আমরা আরেকটু গুছিয়ে লিখি, তাহলে প্রায় $240 বিলিয়ন অর্থ পাচার। তাহলে আমি লিখলাম অ্যাপ্রক্সিমেটলি $240 বিলিয়ন ইউএসডি। এই $240 বিলিয়ন কি হয়েছে? পাচার হয়েছে, এক স্থান থেকে আরেক স্থানে গেছে, ট্রান্সফার্ড হয়েছে, তাই না? ট্রান্সফার্ড আপনি লিখতে পারেন, কিন্তু আমি ট্রান্সফার্ড না লিখে যদি লিখি শিপন্ড, শিপন্ড অফ। শিপন অফ বললে বোঝায় এটা গ্রুপ ভার্ব। শিপন অফ হচ্ছে ইলিগালি কোনো প্রোডাক্ট বা জিনিসপত্র বা অর্থকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠিয়ে দেওয়া, শিপন অফ। আচ্ছা, এবার পাচার হলো। এবার এই জিনিসটা কিসের মাধ্যমে পাচার হয়েছে? এখন আপনি বলতে পারেন মানি লন্ডারিং এর মাধ্যমে।
তাহলে আমি লিখলাম থ্রু মানি লন্ডারিং। আমি জানি এটা দেখাই আপনাদের অনেকেরই মনে হচ্ছে এত লেখার কি দরকার ছিল, সহজ করে তো লিখতে পারতাম 240 বিলিয়ন ইউএসডি মানি লন্ডারিং। হ্যাঁ, লিখতে পারতেন তো, কিন্তু এখানে কাজ আছে তো কিছু। আপনি 240 বিলিয়ন ডলারকে বাংলাদেশ থেকে পাঠাই দিচ্ছেন। এই যে পাঠানোর ইংলিশ হচ্ছে শিপন অফ। কোন ওয়েতে আপনি পাঠাইছেন, যে ওয়েতে পাঠাইছেন সেটার নামই মানি লন্ডারিং বা লন্ডারিং মানি। বুঝতে পারছেন? সো আমি লিখে দিলাম থ্রু মানি লন্ডারিং। এবার কবে পাঠাইছে? গত 15 বছরে, ওভার লাস্ট 15 ইয়ার্স। তার মানে কি 15 বছরের আগে মানি লন্ডারিং হয়নি? অনেক হয়েছে। তাহলে 15 বছর নিয়ে আমরা পড়ে আছি কেন? কারণ এটা সময়ের চাহিদা, তাই পড়ে আছি। আপনি লিখতে গেলেও সার্বিক পরিস্থিতি, দেশ, রাজনীতি সবকিছু মাথায় লিখে নিয়ে আপনাকে লিখতে হবে। 15 বছরের আগে কি দেশ ফেরেশতারা চালিয়েছে? অবশ্যই না। তখন হয়েছে, হয়তো চোখে পড়ার মতো না, হয়তো প্রতিবেদনে ভালো আসেনি। আর এখন সময়ের চাহিদা গত 15 বছর, সুতরাং আপনাকে এটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে ওভার লাস্ট 15 ইয়ার্স এটা গেল। এবার কমা চিহ্ন আসেন। পরের কারণটা কি? 4.63% বেকারত্বের হার। তাহলে বেকারত্বের হার পেছন থেকে লিখতে হবে। আপনাদের কিন্তু মনোযোগ কমে গেছে, মনোযোগ নিয়ে আসেন। বেকারত্বের হার, আনএমপ্লয়মেন্ট রেট, আনএমপ্লয়মেন্ট রেট, বেকারত্বের হার এট কত পার্সেন্ট? 4.63, 4.63%। ওকে, এরপরে কি আছে? এবং রাজনৈতিক অস্থিরতা, and political instability, রাজনৈতিক অস্থিরতা। এতক্ষণ ধরে বাক্যের কি লিখছি বলেন তো? সাবজেক্ট লিখেছি আমরা মাত্র। জি, সাবজেক্ট। এই সাবজেক্টটা লেখা ততটাই সহজ কাজ যদি আপনাকে বলি অনুবাদ করেন রহিম, করিম, জামাল, কামাল, রাজীব, সজীব এখানে এসেছে। এটা ইংলিশ করা কি আপনার জন্য কোনো কঠিন কাজ? না। আপনি লিখবেন রহিম, করিম, জামাল, কামাল, রাজীব, সজীব হ্যাভ কাম হিয়ার। ভাই এখানেও তাই। পার্থক্য রহিম একটা ওয়ার্ড, আর এখানে একটা ফ্রেজ ছিল যাকে আমরা পেছন দিক থেকে একটা একটা করে অনুবাদ করছি। প্রায় 112 বিলিয়ন ডলার বিদেশি ঋণের বোঝা। এর জন্য আমরা লিখে দিছি যে বার্ডেন অফ ফরেন ডেট অফ নিয়ারলি 100 বিলিয়ন ইউএসডি। তারপর বলছে 9.58% মূল্যস্ফীতি, ইনফ্লেশন এট 9.58%। গত 15 বছরে 240 বিলিয়ন ডলার অর্থ পাচার, approximately 240 বিলিয়ন ইউএসডি শিফট অফ থ্রু মানি লন্ডারিং, 4.63% বেকারত্বের হার। তারপরে লিখেছি আমরা আনএমপ্লয়মেন্ট রেট এট 4.63%, রাজনৈতিক অস্থিরতা এন্ড পলিটিক্যাল ইনস্টেবিলিটি। হয়ে গেল সাবজেক্ট। এখন আপনার কি দরকার? ভার্ব। ভার্ব কোনটা? বাড়িয়ে দিচ্ছে, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নিশ্চয় am is আর লাগবে, এখানে আমরা আর লিখবো কারণ অনেক কারণ তো। আর এবার বাড়িয়ে দেওয়ার ইংলিশ কি? ইনক্রিজ, তাই না? ইনক্রিজ মানে কি? বৃদ্ধি করা। এই ইনক্রিজেরও একটা জীবন আছে। ও আমার কাছে অভিযোগ করছে যে স্যার বিশ্বাস করেন আপনার স্টুডেন্টরা আমারে ব্যবহার করতে করতে আমার জীবন যৌবন শেষ করে দিচ্ছে। আসলে তো ইনক্রিজ ছাড়া কি আর কিছু নাই? আপনি এক্সপ্যান্ড থেকে এক্সপ্যান্ডিং লিখেন, গ্রো থেকে গ্রোয়িং লিখেন, আপনি এক্সাজারবেট লিখেন, মানে ইনক্রিজ থেকে একটু বের হয়ে আসেন। স্যার লিখলে কি সমস্যা? কোনো সমস্যা নাই, বাট আপনার লেখার মধ্যে ইউনিকনেস আনতে গেলে একটু ওয়ার্ডেও ইউনিকনেস আনতে হবে। আচ্ছা, তো আমি লিখলাম এক্সাজারবেটিং। আচ্ছা, এক্সাজারবেট মানে কোনো কিছুকে বৃদ্ধি করা। তো আমি লিখলাম এক্সাজারবেটিং, বৃদ্ধি করতেছে, বাড়িয়ে দিচ্ছে।
এবার আসেন অবজেক্ট কাকে বাড়াচ্ছে? এই চ্যালেঞ্জকে। এখন কি করবো, জায়গা তো নাই, উপরে লিখে দিই, এই চ্যালেঞ্জকে বাড়িয়ে দিচ্ছে। তো আমি লিখে দিলাম যে দিস চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে বাড়িয়ে দিচ্ছে। ব্যাস হয়ে গেল। লাস্ট সেন্টেন্সে বলছে কিভাবে বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে, এটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আচ্ছা, আপনাকে যদি আমি বলি অনুবাদ করেন এটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাহলে কিভাবে লিখবেন ইংলিশে? নাচতে নাচতে লিখবেন যে ইট ইজ, হলুদ কালিতে লিখি তাহলে স্পষ্ট হবে চোখে। আপনাকে যদি বলি যে ভাই এত বড় বাক্য লিখতে হবে না, আপনি যদি এইটুকু অনুবাদ করেন এটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা কিন্তু আপনি নাচতে নাচতে লিখতে পারবেন। আপনি কি লিখবেন? ইট ইজ নাও সবচেয়ে বড় চ্যালেঞ্জ, দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। লিখতে পারবেন কি না? পারবেন। এখন এটির আগে কি লেখা আছে সেটা বুঝেন। কিভাবে বাংলাদেশ এই চ্যালেঞ্জকে মোকাবেলা করবে, এর ইংলিশ কি? কিভাবে ইংলিশ কি? হাউ। সাবজেক্টকে বাংলাদেশ, ভার্ব কোনটা? মোকাবেলা করবে, উইল কমব্যাট বা ওভারকাম, উইল ওভারকাম, ওভারকাম। কি ওভারকাম করবে? এই যে এই চ্যালেঞ্জগুলো, দা চ্যালেঞ্জেস। লিখছি না? এখন একটা জিনিস ভাবেন তো, আপনি এই ইটটা তো এখানে বাক্যের সাবজেক্ট, তাই না? আমি ইটটাকে কেটে দিলাম। ইট কেটে দিলে কি হলো? এই সামনের ক্লোজটাই বাক্যের সাবজেক্ট হয়ে গেল। হলো কি না? হয়ে গেল। হাউ বাংলাদেশ উইল ওভারকাম দ্য চ্যালেঞ্জেস ইজ নাও দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। এখন যদি বলেন স্যার আমি যদি এখানে আপনার বাংলা বাক্যের মতো করে মাঝখানে আমি ড্যাশ দিয়ে ইট ইজ লিখি, সমস্যা আছে? না, সমস্যা নাই। কিন্তু আপনি যদি এই পুরোটাকেই সাবজেক্ট ধরে নিতে পারেন তাহলে প্রমাণ হবে আপনার রাইটিং লেভেল অ্যাডভান্সড। ভাই হ্যাডম দেখাইতে হবে না? আমরা তো গায়ের জোর সব জায়গায় দেখাই, মুখের জোরও দেখাই। আমি জানি তো, আমি প্রমাণ দেই। আমাদের কাছে 1000, 1500, 2000 টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হয় অনেকেই, হয়ে কোনো একটু এদিক সেদিক হলে যখন আমাকে মেসেজ দেয়, মেসেজের ভাষা, শব্দ, হ্যাডম দেখলে মনে হয় যেন কয়েক লাখ টাকা বিনিয়োগ করছে আমার কাছে। যদিও বা 1 টাকারও দাম আছে, কিন্তু শব্দ তো থাকতে হবে, বাক্য তো সেরকম হইতে হবে। মানে সেই লেভেলের হ্যাডম দেখায়। ইভেন যার কাছে সে কিছু শিখতেছে, একটা টিচারের কাছে কিরকম মেসেজ হতে পারে, কেমন বার্তা লেখা যেতে পারে, সেই সেন্স থাকে না অনেকের। কারণ কি? কারণ সে বুঝায় তার একটা হ্যাডম আছে। ওইটাই আমিও বলি, ভাই তোমার যে হ্যাডমটা আছে ওটা লেখার মধ্যে দেখাও, তাহলে কাজে লাগবে। না, আপনাদের বলি নাই, আপনারা তো ভালো, আমার সব স্টুডেন্টরাই ভালো, মানে যারা এমন করে তাদের কথা বলছি। সো আপনার হ্যাডমটা রাইটিং এ দেখাতে হবে। সো এবার আমরা পুরো ইন্ট্রোটা পড়ে দেখি। আপনি নিজেকে পরীক্ষক ভাবেন, লাইক আপনি খাতা দেখতেছেন, তাহলে একবার পড়ে দেখেন তো কেমন লাগবে আপনার। আপনি একটা খাতা দেখতেছেন যেখানে আপনার এক স্টুডেন্ট হচ্ছে রচনা লিখছে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে। আপনি খাতা খুলে দেখতে পাচ্ছেন লেখা আছে The economic growth of Bangladesh is surrounded by various kinds of challenges, although Bangladesh is preparing to graduate the list of the least developed countries. Many severe reasons like burden of foreign debt of nearly 112 billion USD, inflation at 9.58%, approximately 240 billion USD shipment of through money laundering over last 15 years. Unemployment rate at 4.63% and political instability are exacerbating the challenge.
How Bangladesh will overcome the challenges is now the biggest challenge. বাংলাদেশ কেমনে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবে, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইন্ট্রো এমন হতে হবে যেন পাঠক বডি পড়তে চায়। এই মুখটা এমন হইতে হবে যেন মানুষ ভেতরে ঢুকতে চায়। থাকে না কিছু মানুষ মুখের দিকে তাকানো যায় না, বছরে মনে হয় একবার হাসে না, আছে কি না? এগুলো হওয়া যাবে না ভাই। আপনার ফেসটাই সবকিছু। আপনার মুখটা, আপনার চোখের তাকানোর ধরন, আপনার মুখ দিয়ে যে শব্দগুলো বের হয়ে মানুষের কানে পৌঁছায়, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। ওই জ্ঞান দিতে যাব না। আমার মনে হয় আপনারা কিভাবে এসে রাইটিং, ফোকাস রাইটিং এর ইন্ট্রো লিখবেন, আই হোপ ইউ গট ইট। এখন এইটুকু আপনাদের কেমন লাগলো আপনারা মতামত দিতে পারেন, একটু লিখেন আপনারা কমেন্ট বক্সে। আপনারা লিখেন আপনারা এইটুকু কেমন বুঝলেন, কোনো মতামত আছে কিনা। তারপর আমি পরবর্তী আলোচনাটুকুতে যাচ্ছি। আপনাদের একটু মতামত দেখতে চাই, দু একটা লাইন শুনতে চাই, মতামতগুলো দিতে পারেন। ওকে, আচ্ছা, তার মানে আপনারা ব্যাপারটা পছন্দ করেছেন। আচ্ছা, অর্থ পাচার। আচ্ছা, অর্থ পাচার বাক্যটা আরেকবার বলবো। সিম্পলি আপনি যদি এখানে লিখেন অ্যাপ্রক্সিমেটলি 240 বিলিয়ন ইউএসডি, হ্যাঁ, মানি লন্ডারিং ওভার লাস্ট 15 ইয়ার্স, তাতেই হবে। আমি একটু গুছিয়ে লিখতে গিয়ে লিখছি ইউএসডি শিপন অফ। শিপন অফ বলতে বোঝাচ্ছে পাঠিয়ে দেওয়া, সেন্ট। এরপরে আমি লিখছি কিসের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে, কোন পদ্ধতিতে, মানি লন্ডারিং। এই আর কিছু না। আচ্ছা, এবার আমরা তাহলে শিপন অফ মানে কি বুঝলাম আমরা? শিপন অফ বলতে বুঝায় কোনো কিছু এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো গোপনে। ওকে, এরপরে যাই আমরা। ইন্ট্রো শেষ, এখন আমরা বডিতে যাই। আমি বলেছিলাম কি আপনার লেখা হবে শর্ট বাট স্মার্ট, মানে আপনি ছোট পরিসরে লিখবেন কিন্তু ইনফরমেটিভ হবে। একজন আরেকজনকে পছন্দ করে, তার পিছনে ঘুরতে ঘুরতে কয়েক বছর পার করে দিছে কিন্তু সে রাজি হয় না। অথচ আরেকজন ছোট্ট একটা বাক্য দিয়ে তাকে ম্যানেজ করে ফেলছে। কি বলছে? সে বলছে আমি তোমার সারা জীবনের মানসিক শান্তির দায়িত্ব নিতে চাই। আমি তোমার সারা জীবনের মানসিক শান্তির দায়িত্ব নিতে চাই। এটা ইউনিক কথা না? আর ভাই আই লাভ ইউ তো সবাই বলে। ও বলছে যে আমি তোমার সারা জীবনের মানসিক সন্তুষ্টির দায়িত্ব নিতে চাই। ইউনিক হয়ে গেল না? প্রেমে পড়ে গেছে। জাস্ট এক্সাম্পল। মানে আপনার ইউনিকনেস থাকতে হবে, এই জন্য ছোট হবে বাট ইনফরমেটিভ হতে হবে। তো এখানে কি আছে? বর্তমানে বডিতে চলে আসছি। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির জন্য আমার একটু চা খাওয়াবে কেউ? একটু কেউ যদি এখন চা খাওয়াইতো তাহলে বলতাম কেউ একটু চা খাওয়াই কিনা। কেউ চা খাওয়াইলে আমি হয়তো বলতাম যে আমি তোমার সারা জীবনের মানসিক শান্তির কারণ হতে চাই। কি যে বিরক্তি লাগতেছে। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের অর্থনীতির জন্য বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। আচ্ছা, আমরা আগে এই লাইনটা লিখে ফেলি ভাই। দেয়ার আর বেশ কয়েকটি চ্যালেঞ্জ ফর দ্য অর্থনীতি অফ বাংলাদেশ। লিখতে পারেন এভাবে, মানে স্বাভাবিকভাবে লিখলে লেখা যায় যে দেয়ার আর সেভারেল চ্যালেঞ্জেস ফর দ্য ইকোনমি অফ
বাংলাদেশ অ্যাট প্রেজেন্ট লিখাই যায়। আমি এভাবে লিখলাম কেন, কারণ এই বাক্যটা আমি নিব না, আমি অন্যভাবে লিখব। সো এটা আপনি লিখতেই পারেন। এখন যদি আমি বাক্যটাকে এভাবে লিখি, একটু ভাবানুবাদটা এভাবে করি যে বাংলাদেশ, আমি যদি লিখি যে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, বা অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে বাংলাদেশ ইকোনমি, বাংলাদেশের অর্থনীতি is going through several challenges। তাহলে একটু অন্যদের তুলনায় তুলনামূলক কি ভিন্ন বাক্য হলো না? হলো তো। আর বলছে যার মধ্যে রয়েছে এই কারণগুলো। তো আমি লিখলাম such as, যেমন, among this না লিখে সরাসরি লিখলাম such as, যেমন। এটা হচ্ছে আমার টপিক সেন্টেন্স, মানে আমি শুরু করতেছি এটা দিয়ে। এখন আমি কারণগুলো লিখব। প্রথম কারণটা কি? প্রথম কারণটা এখানে বলেছে, দেখেন এলডিসি নিয়ে একটা বিষয় বলেছে। কি বলছে? যে প্রথম কারণটা বলছে যে এলডিসি উত্তরণের জন্য সময় বৃদ্ধি। আচ্ছা, তাহলে এটা একটা ফ্রেজ, অথবা এটা তো কানেক্টর, এটা আমরা পরে আসি। আমরা আগে এই ফ্রেজটাকে অনুবাদ করি কোন দিক থেকে? পেছন থেকে। এটা কোনো বাক্য না, ফ্রেজ ভাই। এখানে সাবজেক্ট নাই, অবজেক্ট নাই, জাস্ট বলছে এলডিসি উত্তরণের জন্য সময় বৃদ্ধি। আচ্ছা, এই সময়টা কে বৃদ্ধি করবে? যদি বলতো যে আমরা এলডিসি উত্তরণের জন্য সময় বৃদ্ধি করব, তখন আপনি ধরতেন যে আমরা হলো সাবজেক্ট, বৃদ্ধি করব হচ্ছে ভার্ব, তারপর এলডিসি উত্তরণ হচ্ছে কি অবজেক্ট। তা তো না, জাস্ট এটা একটা ফ্রেজ, আপনাকে পেছন থেকে লিখতে হবে। তাহলে পেছনের পার্টটা কি? বৃদ্ধি, মানে ইনক্রিজ, রাইজ। এবার কি বৃদ্ধি? সময়, মানে ইনক্রিজিং টাইম, সময় বৃদ্ধি। এবার জন্য ইংলিশ কি? ফর। এলডিসি উত্তরণ মানে এলডিসি গ্রাজুয়েশন। তাহলে কি হলো? ইনক্রিজিং টাইম ফর এলডিসি গ্রাজুয়েশন। কিন্তু ওই যে বলছি ইনক্রিজিং এর একটা জীবন আছে, এই জন্য ওটা নিব না, ওটা একটু রেস্ট দেই। আমি যদি লিখি যে নাম্বার 1, এক্সপেনশন। এক্সপ্যান্ড হচ্ছে ভার্ব, এটা নাউন হলো এক্সপেনশন। এক্সপেনশন অফ এলডিসি গ্রাজুয়েশন টাইমলাইন। তাহলে কি অন্যদের থেকে একটু ভিন্ন হলো না ভাই? ইনক্রিজিং টাইম ফর এলডিসি গ্রাজুয়েশন লেখা কোনো পাপের কিছু না, কিন্তু আপনি তো স্মার্টলি লিখবেন, তাই না? স্মার্টলি লিখতে গেলে অন্যদের থেকে একটু ভিন্ন হতে হয়। তো আমি লিখে দিলাম এক্সপেনশন অফ এলডিসি গ্রাজুয়েশন টাইমলাইন। আচ্ছা, বলছি অথবা বাণিজ্য সুবিধা হারানো। তো আমি এখানে লিখে দিলাম, এই অথবাটাকে আমি অর না দিয়ে লিখলাম আদারওয়াইজ। আমি একটু কোলন চিহ্ন দিলে ভালো হয়। ব্যাখ্যা করি, একটু বাক্যটাকে পরিপূর্ণ করি, মানে এটাকে হিন্ট হিসেবে নিলাম, তারপর আমি একটা ব্যাখ্যা দিব, তাহলে ভালো হয়। ওটা ক্যাপিটাল হবে, আদারওয়াইজ, অন্যথায় বাংলাদেশ উইল, মে দিব না, উইলই দিব, উইল লুজ, হারাবে। কি হারাবে? বাণিজ্য সুবিধা, ট্রেড প্রিভিলেজেস। কোথায়? ইন্টারন্যাশনাল মার্কেটে, ইন দ্য গ্লোবাল মার্কেট। এখন বলতে পারেন স্যার এতগুলো কথা তো ওখানে ছিল না, আপনি কই থেকে লিখলেন? আরে ভাই, বাংলাটা লিখছিলাম শুধু আপনাদের বোঝানোর জন্য, বাক্যটাকে পরিপূর্ণ করার খাতিরে আর কি আমি কমপ্লিট একটা বাক্য লিখে দিলাম। তাহলে আমার একটা চ্যালেঞ্জ হচ্ছে, চ্যালেঞ্জের নাম হলো এক্সপেনশন অফ এলডিসি গ্রাজুয়েশন টাইমলাইন। ওটাকে ব্যাখ্যা করে দিচ্ছি। যদি এটা না করে,
যদি সরকার আবেদন না করে যে বস আমরা এলডিসি থেকে এখন বের হব না বস, আমরা আরো কিছুদিন গরিব থাকবো, এই আবেদন যদি না করে তাহলে বাংলাদেশ গ্লোবাল মার্কেটে কিছু বাণিজ্য সুবিধা পায়। কিরকম সুবিধা? যেমন শুল্ক ফ্রি ব্যবসা করতে পারে। বিশ্বের দেশরা ভাবে গরিব দেশ, করুক না, কয় টাকার বিজনেস করে, এই বাংলাদেশের কাছে কোনো ট্যাক্স ফ্যাক্স নেওয়ার দরকার নাই, গরিব দেশ ব্যবসা করুক। ভাই এমনই হয়, তো ছাড় দিত। আর যখনই আমরা এলডিসি থেকে বের হব লাভ দিয়ে, মানে স্বল্প উন্নত দেশ থেকে আমরা মধ্যম আয়ের দেশে যাব, মানে আমরা বড়লোক হব, সুবিধা পাবো পাবো না, তখন আমাদেরকে বিশ্ব বলবে এই তুমি বাংলাদেশ না? হ্যাঁ বস আমি বাংলাদেশ। এই তুমি তো এলডিসি থেকে বের হইছো? হ্যাঁ বের হইছি। তুমি তো বড় লোক, এই ট্যাক্স দিয়ে যাও, 1 টাকাও তোমার শুল্ক ফাঁকি দেওয়ার সুযোগ নেই, দিয়ে যাও সব। এই যে আমাদের একটা সুবিধা, এই সুবিধাটা হারাতে হবে। তার মানে কি বলতে চান? সারা জীবন গরিব দেশ থাকবেন না, এলডিসি থেকে টুডে টুমোরো বের হতে হবে, তবে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে বের হতে হবে। যখন এলডিসি থেকে বের হলে এই দেশ সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো সক্ষমতা রাখবে, ওই সময় যদি এলডিসি থেকে উত্তীর্ণ হতে পারে, তাহলে এই দেশ মধ্যমায়ের দেশ ধীরে ধীরে উন্নত দেশে রূপান্তর হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, কোথায় চলে গেলাম? এবার কি বলছে? 2 নম্বরে বলতে পারেন কি আছে কারণটা। আমি শুরুতেই বলি আমার ক্লাসে ধৈর্য লাগবে, প্রচুর ধৈর্য লাগবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এটা তো একটা ফ্রেজ মানে পেছন থেকে। নিয়ন্ত্রণের ইংলিশ কি? কন্ট্রোল। তাহলে কি হবে? কন্ট্রোলিং। মূল্যস্ফীতির ইংলিশ কি? ইনফ্লেশন। হ্যাঁ আপনি চাইলে ইনফ্লেশন রেটও লিখতে পারেন, দরকার নেই, কোলন চিহ্ন দিলাম। তো এটা হচ্ছে আমার পয়েন্ট, এটা হলো চ্যালেঞ্জ। পাশাপাশি আমি ব্যাখ্যা করে রাখলাম, জানান দিলাম বস মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ তো করতে হবে, ঠিক আছে, আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি মূল্যস্ফীতি কিন্তু এখন 9%। কেন এটা লিখলাম জানেন? পরীক্ষককে, পাঠককে আমি জানাই দিলাম যে আমি জানি মূল্যস্ফীতি এখন কত %। আর এই জন্য এটা একটা কি চ্যালেঞ্জ। এই যে কইছিলাম না হ্যাডম দেখাইতে হবে, ওই হ্যাডমটা এভাবেই দেওয়া হবে। সরি আপনাদেরকে চা খাওয়ার দাওয়াত দিতে পারছি না, অনলাইন ক্লাস, তবে দেখা হলে চা খাওয়াবো ইনশাল্লাহ। এটি এখন প্রায় 9%। তাহলে আমি লিখলাম ইট ইজ নাও, ইট ইজ নাও, ইট ইজ অলমোস্ট, প্রায়, অ্যাবাউট লিখবেন না, 1 সপ্তাহ অ্যাবাউট লিখবেন না, 9%। এবার আসি 3 নম্বর কারণ। সারাদিন ক্লাস নিতে হয়, গলা তো ভোকাল আর পারি না, এই জন্য সবসময় কাশতে হয়। 3 নম্বরে কি বলছে? ব্যাংক ব্যবস্থার পুনর্গঠন। এটাও একটা ফ্রেজ, মনে আছে? ফ্রেজ মানে কোন দিক থেকে লিখতে হবে বলেন তো? ফ্রেজ মানে পেছন দিক থেকে। গঠনের ইংলিশ কি? স্ট্রাকচার। পুনর্গঠনের ইংলিশ কি? রিস্ট্রাকচার। তো আমি এখানে লিখব রিস্ট্রাকচারিং। আইএনজি কেন করলাম? যে কোনো ফ্রেজে নন ফাইনাইট ভার্ব করতে হবে, তাই আইএনজি দিতে হলো। রিস্ট্রাকচারিং, পুনর্গঠন। কিসের পুনর্গঠন? কাকে পুনর্গঠন করব? ব্যাংক ব্যবস্থাকে। এই রয়ের জন্য আর অপ লিখতে হবে না, কারণ সরাসরি এটা ফাইনাইট ভার্ব। তাহলে ব্যাংক ব্যবস্থাকে আমরা কি লিখব? ব্যাংক ম্যানেজমেন্ট লিখবেন, লিখতে পারেন, কোলন চিহ্ন দিলাম। তাহলে আমরা এখান থেকে বুঝে নিলাম যে যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হবে, যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। কোন দিক থেকে? পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। তাহলে পুনর্গঠন ইংলিশ দিলাম রিস্ট্রাকচারিং, ব্যাংক ব্যবস্থাকে ব্যাংক ম্যানেজমেন্ট, অথবা আপনি চাইলে ব্যাংক সেক্টরও লিখতে পারেন, ব্যাংক সেক্টর, কোলন চিহ্ন দিলাম। এসিটা একটু অল্প করেছে 27। বলছে কি অন্যথায়
আদারওয়াইজ অন্যথায় কি হবে? ভবিষ্যতে আরো দুর্বল ব্যাংকের সৃষ্টি হবে। এই যে গ্লোবাল ইসলামী ব্যাংক সব বিভিন্ন ব্যাংক দুর্বল হয়ে গেছে না, ব্যাংক মার্জার করতেছে, এরকম দুর্বল ব্যাংকের সৃষ্টি হবে। তাহলে কার সৃষ্টি হবে? আরো দুর্বল ব্যাংকের। আদারওয়াইজ মোর উইক ব্যাংকস সৃষ্টি হওয়ার ইংলিশে ক্রিয়েট, আমি ক্রিয়েট না লিখে লিখলাম উইল, সম্ভবত ব্যাটারি নাই, উইল এমার্জ। সৃষ্টি হওয়ার ইংলিশ হলো ক্রিয়েট, কিন্তু আমরা ক্রিয়েট না লিখে কি লিখলাম? এমার্জ। এমার্জ হচ্ছে কোনো কিছুর উৎপত্তি হওয়া, কোনো কিছু জেগে ওঠা, ভেসে ওঠা, দেখা যাওয়া। আচ্ছা, কবে? ভবিষ্যতে, ইন ফিউচার। তিনটা কারণ লিখে দিলাম। স্মার্ট রাইটিং এভাবেই হবে। বাট বিশ্বাস করেন, এই প্রথম পয়েন্টটা নিয়ে যদি আপনি লিখতে চান, বিশাল বড় একটা প্যারাগ্রাফ লিখতে পারবেন। কখন লিখবেন? লেখার ধরনের উপর নির্ভর করবে। যদি আপনি 1000 শব্দের এসে লিখেন, তাহলে আপনি এই একটা পয়েন্টকেই 150 ওয়ার্ডে একটা প্যারাগ্রাফ বানাতে পারবেন। বাট যখন আপনাকে 300-350 শব্দের ফোকাস রাইটিং এর প্রসঙ্গে আসতে হবে, তখন আপনি এরকম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো দিয়ে দ্রুত লিখবেন। ওটা হলো মিনিস্টারের কি যেন রিমোট, আর ওটা হলো গ্রিড এসি। পাগল হয়ে গেছে, সরি আপনাকে বলি নাই। আচ্ছা, লাইভ চলা অবস্থায় অনেক ঘটনা ঘটে, সামনে পিছে দেখতে হয়, কিছু করার নেই। তিনটা কারণ আমরা বুঝে গেলাম। এখন যেটা বলছিলাম, আপনাদের আবার মনে করার কোনো কারণ নাই যে এরকম হলুদ কালিতেই লিখতে হবে। ভাই না, আমার মন চাইছে লিখছি। আচ্ছা, গেল। আদারওয়াইজ মোর উইক ব্যাংকস উইল এমার্জ ইন ফিউচার। কি সুন্দর তিনটা কারণ। চলেন আরো কারণে যাই, মুছে দিলাম এটা। 4 নাম্বার কারণে আসেন। 4 নাম্বারে কি বলছে ভাই? 4 নাম্বার কারণ, ধৈর্য নিয়ে আসেন, মনোযোগ দেন। বলছে ঋণ খেলাপি, এটা একটা কারণ। ঋণ খেলাপি কি বলে? লোন ডিফল্ট, তাই না? লোন ডিফল্ট। আচ্ছা, এরকম লোন ডিফল্টের কাহিনী কি একটা হয়? না, অনেক হয়। এই ক্ষেত্রে ডিফল্ট শব্দটা হচ্ছে একটা কমন নাউন। ডিফল্ট শব্দটা হচ্ছে একটা কমন নাউন। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে, যখন আমরা বাক্য লিখব তখন আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লিখব, আর যখন ফ্রেজ লিখব, ইনকমপ্লিট একটা বাক্যের পার্ট লিখব, তখন আমরা তাকে পেছন দিক থেকে অনুবাদ করব। ফ্রেজের ক্ষেত্রে পেছন দিক থেকে অনুবাদ করব, আর যখন আমরা সেন্টেন্স লিখব তখন পেছন দিক থেকে না, তখন আমরা আগে সাবজেক্ট নিব, তারপর ভার্ব নিব, তারপর অবজেক্ট নিব। তো এখানে এমার্জ শব্দটা ভার্বের কাজ করছে, এই জন্য ওটাকে আমরা সাবজেক্টের পরে লিখেছি। আশা করি আপনি মনে হয় বুঝে গেছেন। আচ্ছা, তাহলে ডিফল্ট এটা কমন নাউন, তাই একে প্লুরাল করলাম, ঋণ খেলাপি। কি বলছে? ব্যাংকগুলো কর্তৃক মোট ঋণ বিতরণের 36% খেলাপি ঋণ। এটা আমি জানাই দিলাম যে বস, ঋণ খেলাপি কেন বড় চ্যালেঞ্জ? কারণ হলো ব্যাংকগুলো এখন পর্যন্ত যে ঋণ বিতরণ করছে মোট ঋণের, তার 36% ঋণ তুলতে পারেনি, আদায় করতে পারেনি, ঋণ খেলাপি। এটা আমি সাজিয়ে লিখি যে 36% of total loans, আচ্ছা, are classified as defaulted loan লিখতে পারেন, as defaulted loan মানে খেলাপি ঋণ। এটাকে আমি বলতে পারি নন পারফর্মিং লোনস, যাকে বলে এনপিএল,
মানে ঋণ নিছে কিন্তু ঋণ শোধ করে নাই, সেটাকে বলা হয় নন পারফর্মিং লোনস বা ডিফল্টেড লোনস। তাহলে 36% অফ টোটাল লোনস আর ক্লাসিফাইড অ্যাজ ডিফল্টেড লোনস। যদি আমি আর একটু সাজিয়ে লিখি, 36% অফ টোটাল লোনস কোন লোনগুলো? যেগুলো ডিসবার্সড করা হয়েছে, যেগুলো ডিসবার্সড করা হয়েছে কার দ্বারা? বাই ব্যাংকস। তাহলে পুরোটা হয়ে গেল বাক্যের কি সাবজেক্ট, যে ব্যাংক কর্তৃক বিতরণ করা মোট ঋণের 36% ঋণ আর হলো ডিফল্টেড লোন। এটুকু লিখলেই চলতো। মানে আমি যদি এগুলো কিচ্ছু না লিখে, হোক আমার পরিশ্রম, আমি বুঝাই আরেকবার, আমি যদি এগুলো কিচ্ছু না লিখে শুধু লিখতাম লোন ডিফল্টস কত পার্সেন্ট? 36%, তাহলে আমি শুধু লিখতে পারি যে 36% লোনস আর ডিফল্টেড। হ্যাঁ, তাতেই চলবে, চলবে ভাই চলবে, কিন্তু আপনার তো দৌড়াইতে হবে, এই জন্য আপনাকে একটু গুছিয়ে লিখতে হবে। তো আমি কি করছি, যে ব্যাংকগুলো কর্তৃক মোট ঋণের 36%, তাই আমি লিখেছি যে 36% অফ টোটাল লোনস। কোন লোনস? যেগুলো ডিসবার্সড করা হয়েছে, ডিসবার্স মানে বিতরণ করা, হ্যাঁ বিতরণ করা, কার দ্বারা? বাই ব্যাংকস। ব্যাংক দ্বারা বিতরণ করা হয়েছে, এমন 36% লোন হচ্ছে সেগুলো অপরিশোধিত ঋণ হয়ে আছে। তাহলে আর নাও আর ক্লাসিফাইড বিবেচনা করা হচ্ছে অ্যাজ নন পারফর্মিং লোনস। এই তথ্যের সোর্স আমরা সব শেষে দিব, চাইলে এখানে লিখে রাখতে পারেন যে বলছে কে? বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ। একটা কারণ গেল না? তাহলে লোন ডিফল্ট এটা হচ্ছে আপনার একটা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। ভাই চ্যালেঞ্জ তো ভাই, গ্রাহকরা আমরা এত কষ্ট করে ডিপোজিট করি ব্যাংকে, খায়া না খায়া, সেই ডিপোজিটের টাকা দিয়ে ব্যাংক লোন দেয় বড় বড় শিল্পপতি, বড় বড় রাজনীতিবিদদেরকে। গরিব মানুষ ঋণ নিয়ে ঋণ শোধ করে না এমন ঘটনা ঘটে নাই। ডক্টর ইউনূস নিজেই বলছে যে গরিব মানুষ ক্ষুদ্র ঋণ যারা নেয় তারা ঋণ দিয়ে দেয়। তারা ঋণ না পরিশোধ না করতে পারলেও ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানরা তাদের হাঁস, মুরগি, ছাগল, গরু ধরে নিয়ে এসা রাইখা দেয়, ছোট ঋণ শোধ হয়ে যায়। কিন্তু যখন বড় বড় হাঙ্গর তিমিরা লোন নেয়, লোন নিয়ে তারা পরিশোধ করে না। ওই সময় দল ক্ষমতায় পরিশোধ করবে কেন? দুঃখে। এরপর চলে যায় সেখানে শ্বশুর বাড়ি, মামা বাড়ি, চাচা বাড়ি, বাইরে আর কে ধরে। এভাবেই হাজার হাজার কোটি টাকা ডিফল্টেড লোন হয়ে পড়ে আছে। ভাবতে পারেন তাহলে স্যার যারা ব্যাংকের মধ্যে টাকাটা রাখলো ওরা কি টাকা পায় না? পায়। কে দেয়? রাষ্ট্র দেয়। দুর্বল ব্যাংকগুলোকে সবল বানায় এক জায়গায়, রাষ্ট্র ভর্তুকি দেয়। কার টাকা দেয়? আপনার টাকা, আমার টাকা, তার টাকাই দেয়। সরকার কি বাপের টাকা নিয়ে আসে? না, আমাদের টাকাই সরকার ফান্ড থেকে দিয়ে দেয়। এভাবেই চলে। তার মানে কেউ লোন ডিফল্ট করলো মানে সে আপনার টাকা চুরি করলো, আমার টাকা চুরি করলো, ওর টাকা চুরি করলো। সুতরাং যারা ঋণ খেলাফি করে এরা আপনার শত্রু, আমার শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু, সে যেই হোক। পয়েন্ট টু বি নোটেড। এখানে আসেন, লোন ডিফল্ট একটা কারণ। এই গল্পগুলো না বললে এই টপিক সম্পর্কে লিখতে পারবেন না, ধারণা দিচ্ছি তাই, এগুলো গল্প না। এবার আসেন 5 নম্বর কারণে। 5 নম্বর কারণ বলছে অর্থ পাচার। আপনি এটাকে লিখতে পারেন মানি লন্ডারিং, অর্থ পাচার। এটা একটা কারণ। গত 15 বছরে প্রায় $240 বিলিয়ন অর্থ পাচার হয়েছে। ওরে বাবা! বাংলাদেশের সদ্য যে শ্বেতপত্র জমা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে, সেটা রিপোর্ট অনুযায়ী গত 15 বছরে প্রায় $240 বিলিয়ন অর্থ পাচার হয়েছে। আচ্ছা, এবার ছোট করে লিখি, নোট দিয়ে লিখি যে অ্যারাউন্ড 240 বিলিয়ন USD
হ্যাজ বিন শিপন্ড অফ বাদ দিয়ে খুব সহজ করে বাদ দেই হ্যাজ বিন laundered পাচার হয়েছে চাইলে লিখতে পারেন ইলিগ্যালি কবে গত 15 বছরে ওভার একটা প্রেপোজিশন লাগবে এখানে ইনও লিখতে পারেন আমি ওভার দিলাম মানে এই সময়টা জুড়ে তাই ওভার ওভার লাস্ট 15 ইয়ার্স ব্র্যাকেটে লিখে রাখলাম যে হোয়াইট পেপার 2015 আচ্ছা এরপরে কি আছে আমরা সব রেফারেন্স একবার দিয়ে দিব এবার 6 নম্বর কারণটা আসেন 6 নম্বর কারণটা আছে কর্মসংস্থান বৃদ্ধি এখন বেকারত্বের হার কর্মসংস্থান বৃদ্ধি একটা কারণ কর্মসংস্থান বৃদ্ধি তাহলে এটা একটা ফ্রেজ পেছন থেকে লিখবেন বৃদ্ধির ইংলিশ কি ইনক্রিজ তাই তো ইনক্রিজ তো 7 দিন লিখতে না করছি তাহলে কি করবেন রাইজ লিখেন অ্যাক্সিলারেট লিখেন গ্রো লিখেন এক্সপ্যান্ড লিখেন এক্সটেন্ড লিখেন কিন্তু ইনক্রিজ লিখেন না আপাতত সো আমি লিখে দিলাম যে এক্সটেন্ডিং কর্মসংস্থান এমপ্লয়মেন্টস আপনি চাইলে এমপ্লয়মেন্ট অপরচুনিটিসও লিখতে পারেন সাজিয়ে গুছিয়ে ব্যাখ্যা করি এখন বেকারত্বের হার 4.63% তাহলে আমি লিখে দিলাম যে নাও unemployment rate is almost কেন এটাই তো হুবহু দিলাম 4.63% এখন বলছে এবং and গ্রাজুয়েট বেকারত্বের হার প্রায় 11% ভাবা যায় যে গ্রাজুয়েট আনএমপ্লয়মেন্ট is at 11%। বিশ্বাস করেন রাসেল ভাই এটা আমার কথা না এটা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বিবিএস বলেছে সোর্স দিলাম মানে যারা গ্রাজুয়েশন শেষ করে বেকার হয়ে বসে থাকে বেশি গ্রাজুয়েশন শেষ করেই বেকার হয়ে বসে থাকে বেশি আর এই রেটটা হচ্ছে 11%। কারণ পাশে হিন্টসের পাশে ব্যাখ্যা দিলাম তাহলে 6টা কারণ হয়ে গেল নেক্সট 7 নম্বর কারণে আসি আমরা 7 নম্বর কারণ কি বলেছে রিজার্ভ বাড়ানো তার মানে কি এতক্ষণ ধরে আমরা কি লিখতেছি মনে আছে নাকি ভুলে গেছেন এগুলো হচ্ছে দেশের জন্য চ্যালেঞ্জ রাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ সরকারের জন্য চ্যালেঞ্জ তো এই রিজার্ভ বাড়ানো এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ ঠিক আছে তাহলে রিজার্ভ বাড়ানো এটা হলো চ্যালেঞ্জ তো বাড়ানোর ইংলিশ কি ইনক্রিজ লিখতে না করছি কয়েকদিন তাহলে কি লিখবেন এবার দেই অ্যাক্সিলারেটিং দ্য ইনফ্লো অফ রিজার্ভ বলতে পারেন স্যার একটু বড় হয়ে গেল না হ্যাঁ ছোট করেন অ্যাক্সিলারেটিং রিজার্ভ ইনফ্লো লিখেন যদি বড় মনে হয় ছোট করে লিখেন রিজার্ভ ইনফ্লো কেন দিলেন স্যার তাই না ইনফ্লো মানে কি অন্তঃপ্রবাহ যা ভেতরে ঢোকে সেটা হলো ইনফ্লো তো রিজার্ভ তো দেশে ঢোকে সুতরাং এটা হচ্ছে ইনফ্লো দিলে ভালো হয় আচ্ছা ব্যাখ্যায় যাই এটি প্রায় $31.8 বিলিয়ন এখন রিজার্ভটা it is currently
অলমোস্ট কত যেন 31.89 31.89 বিলিয়ন ইউএসডি। রিজার্ভ দেশের কখন কত প্রতি মাসেরটা আপডেট রাখবেন খবর। এটা 2025-এর 15 ডিসেম্বর পর্যন্ত। এখন আপনি যদি পরীক্ষা দেন জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে যদি পরীক্ষা দেন, তাহলে কিন্তু আপনাকে সেই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এর রিজার্ভ কত এটা জানতে হবে। মানে যখন আপনি পরীক্ষা দিবেন তার আগের মাসের রিজার্ভটা অন্তত জানতে হবে, তথ্যগুলো আপডেট রাখতে হবে। যাই হোক, 2025 ডিসেম্বর পর্যন্ত লিখে দিলাম অ্যাজ অফ 15 ডিসেম্বর 2025। আপনি চাইলে টিলও লিখতে পারেন, টিল 15 ডিসেম্বর 2025। ওকে, এবার আসি আমরা 8 নম্বর কারণটা বুঝি। আচ্ছা, 8 নম্বর কারণটা 7 গেল, 8। আচ্ছা, 8 নম্বর কারণে বলেছে, আচ্ছা একজনের প্রশ্ন বলছে স্যার সবগুলো পয়েন্টে আইএনজি দেখতে পাচ্ছি, একটা পয়েন্টে পাই নাই। খুবই সাধারণ প্রশ্ন এটা। সব পয়েন্ট আইএনজি দিয়ে শুরু করতে হবে ব্যাপারটা এরকম না। আপনার কাজ হলো এটাকে একটা নাউন ফ্রেজ বানানো। এখন যদি আমি এক্সপ্যান্ডের সাথে আইএনজি করে এক্সপ্যান্ডিং না লিখে আমি যদি এক্সপ্যান্ডের নাউন লিখতে পাই এক্সপ্যানশন, সমস্যা নেই তো, বুঝে গেছেন? আচ্ছা, 8 নম্বরে আছে কি রাজস্ব আয়। আচ্ছা, এই প্রশ্নটা যার ছিল সে আমাকে যদি একটু কনফার্ম করতেন যে এটা বুঝে গেছেন কিনা, যে সবগুলো আপনার আইএনজি করতে হবে না, এটা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে এবার আসি রাজস্ব আয়। রাজস্বর ইংলিশ কি? রেভিনিউ। আয়ের ইংলিশ কি? ইনকাম। মানে ইনকাম অফ রেভিনিউ লিখতে পারেন। তা না লিখে আমি এবার একটু লিখলাম, একটু অন্যভাবে লিখি, রেভিনিউ কালেকশন। এখন কি কোনো আইএনজি করার সুযোগ আছে? নেই। আছে যদি আপনি এভাবে লিখতেন, কালেক্টিং রেভিনিউ বা আর্নিং রেভিনিউ, তাহলে লিখতে পারেন। আমি তো অন্যভাবে লিখছি, রেভিনিউ কালেকশন, আমি আর্নিং লিখিনি, সেটা সমস্যা না। এবার কি বলছে, তথ্য দিয়ে রাখি, রাজস্ব আয় করাটা এখন চ্যালেঞ্জ। কেন? কারণ হলো 2025 সালে তো টার্গেট দেওয়া হয়, তাই না? রেভিনিউ ব্যুরোকে টার্গেট দেয় না, এই দেশ চালানোর জন্য আমার এত লাগবে, তোমাদের টার্গেট এবার এই টাকা তোমরা কালেকশন করবা, প্রয়োজনে পুলিশ বাহিনী পাঠাও, আনসার বিডিআর সব পাঠাও, কারা কারা ট্যাক্স ফ্যাক্স দেয় না ধরে ফেলো, আমার এটা লাগবেই, টার্গেট থাকে। সো 2025-এ যা টার্গেট তার 65% কম রাজস্ব আয় হয়েছে, মানে রাজস্বটা কি ডিক্রিজ হয়েছে। তাহলে আমি লিখে দিব যে targeted revenue has decreased by কত পার্সেন্ট? 65%। কবে? 2025। ওকে, এটা গেল। এবার আসি 9 নম্বরে। 9 নম্বর কারণটা কি? আর্থ সামাজিক নিরাপত্তা। মানে আর্থ সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করাটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। বলতে পারেন নিশ্চিত করা তো বলা নাই, ধরে নিলাম। তাহলে এনশিওরিং, নিশ্চিত করা। কি নিশ্চিত করা? আর্থ সামাজিক নিরাপত্তা। আর্থ তার মানে কি? সামাজিক কি? সোশিও। তাহলে সোশিও ইকোনমিক সিকিউরিটি বা সেফটিও লিখতে পারেন। আচ্ছা,
আর্থসামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করা কেন চ্যালেঞ্জ, এটা বোঝানোর জন্য বলে দিলাম বস এটা চ্যালেঞ্জ। কেন বস? কারণ দেখেন আপনার দেশে দারিদ্রতার হার এখন এত %, সুতরাং এটা নিশ্চিত করতে হবে, এটাকে দারিদ্র হারটাকে কমায় নিয়ে আসতে হবে। সো লিখে দিলাম যে কারেন্টলি the poverty rate of Bangladesh is কত 27.93%। 93, আমি শুধু দারিদ্রতা বেশি লিখি কেন? কারণ আমার আশেপাশে আমি সহ সবাইরই গরিব দেখি। আচ্ছা, সো 9টা কারণ হলো। আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দেন, কথা আছে আরো, এখনই ধৈর্য হারা হলে হবে না। ওকে, এরপর আসি, মুছে দিলাম 10 নম্বরে, ঋণের চাপ সামাল দেওয়া। এবার ঋণের চাপ সামলাও, এটা একটা চ্যালেঞ্জ। তো আমি লিখে দিলাম যে ম্যানেজিং দ্য বার্ডেন অফ ঋণ, বা আমি লিখলাম যে দ্য বার্ডেন অফ ডেট, লোন, ঋণের চাপ সামাল দেওয়া। আপনি ম্যানেজ বাদে অন্য কিছু লিখতে পারেন, সমস্যা নেই। গত 5 বছরে 42% বিদেশি ঋণ বেড়েছে। গত 5 বছরে 42% বিদেশি ঋণ বেড়েছে, সেটা কিন্তু কমে নাই, এখনো বাড়তেছে। গত 5 বছরে, হ্যাঁ পরিশোধ হচ্ছে, ঋণও বাড়তেছে। গত 5 বছরে 42% বিদেশি ঋণ বেড়েছে। কে বেড়েছে? এই যে এখন অনেকে বলবে পেছন থেকে অনুবাদ করব না, এটা তো একটা বাক্য, এখানে বেড়েছে শব্দটা হলো ভার্ব। কে বেড়েছে? বিদেশি ঋণ, দ্য সাবজেক্ট। এই জন্য সাবজেক্ট ভার্ব যখন ক্লোজ হবে তাকে পেছন থেকে না, তখন আগে সাবজেক্ট নিতে হবে। তাহলে আমি লিখবো ফরেন, এসিটা একটু 2400 গুলো ভালো হয়। ফরেন ডেট হ্যাজ বেড়েছে কত %? 65 থেকে 70% বেড়েছে। আচ্ছা, রাইজেন 65 থেকে 70%। হ্যাঁ, এটা যখন লিখলাম, আরে সরি 42% বেড়েছে, 42%। এটা যখন আমি লিখলাম তখন কিন্তু আপনার মনে একটা প্রশ্ন চলতেছে, বলে দিব। প্রশ্ন হলো এটা প্যাসিভ ভয়েস করলাম না কেন? লোন কি একা একা বাড়ে? ভাই, অনেক কিছু একা একা না ঘটলেও সেগুলো অ্যাক্টিভ ভয়েসে হতে পারে। যেমন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ হ্যাজ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, বলা যায় না? এখন ভাবতে পারেন বাংলাদেশ কি একা স্বাধীন হয়েছে? একা স্বাধীন হয়েছে না, সমস্ত রাজাকারদের সহায়তায় বাংলাদেশ, সমস্ত মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক এবং স্বাধীনতাকামী মানুষদের চেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। রাজাকারদের মতের বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে। প্যাসিভ ভয়েস হওয়ার কথা না? হ্যাঁ, তবু অ্যাক্টিভ কেন করলাম? এখানে দেশটাই সাবজেক্ট হিসেবে কল্পনা করা হচ্ছে। সেরকম অনেক বস্তুবাচক বিষয়কেও আপনি সাবজেক্ট হিসেবে অ্যাক্টিভ ভয়েসে লিখতেই পারেন। সো এখানেও তাই হয়েছে, ফরেন ডেট হ্যাজ রাইজেন বাই 42%। এখন যদি বলেন স্যার আমি যেটা প্যাসিভ করি, করেন, তখন কি লিখবেন আপনি? ফরেন ডেট হ্যাজ বিন রাইজেন। অর্থ কি হবে জানেন? অর্থ হবে বিদেশি ঋণকে বাড়ানো হয়েছে। শুনতে খারাপ শোনায়, কেউ ইচ্ছা করে ঋণ বাড়ায় না। এই জন্য প্যাসিভ লিখতে গেলে একটু অর্থটাও ভাবতে হবে।
ফরেন ডেট হ্যাজ রাইজেন বাই 42%। কবে? গত 5 বছরে, ওভার লাস্ট 5 years। এবার আসেন 11 নম্বরে। অ্যাক্টিভ প্যাসিভের বিষয়টা মনে হয় অনেকে ক্লিয়ার না, আরেকবার বুঝাই। কি বলছিলাম? বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। শুনলে মনে হয় যে বাংলাদেশ একা একা স্বাধীন হয়নি, যোদ্ধাদের দ্বারা স্বাধীন করা হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর, কুত্তা বাহিনীর বিরুদ্ধে কিংবা রাজাকারদের মতের বিরুদ্ধে। তাহলে আপনার একটা প্যাসিভ সেন্সে মনে হচ্ছে। তবুও বাংলাদেশকে এখানে আমরা অ্যাক্টিভ সাবজেক্ট বিবেচনা করতে পারবো। তার মানে আমরা বুঝলাম যে বস্তুবাচক সাবজেক্ট মানেই সেটা প্যাসিভ ভয়েস হবে, ব্যাপারটা এমন না। বস্তুবাচক সাবজেক্টও অ্যাক্টিভ ভয়েস হিসেবে ব্যবহার হতে পারে। আচ্ছা, এবার কি বলছে 11 নম্বরে? জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। পেছন থেকে লিখতে হবে, আবার নিশ্চিত করা। তাহলে আমি লিখে দিলাম এনশিওরিং। এনশিওরিং নিশ্চিত করা। কি নিশ্চিত করা? জ্বালানি নিরাপত্তা। তাহলে আমি লিখলাম যে এনার্জি সিকিউরিটি। এনার্জি সিকিউরিটি। আচ্ছা, এবার কি বলছে? শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্যই 65 থেকে 70%, মানে 70% জ্বালানি ডলার ব্যয় করে আমদানি করতে হয়। আমদানি করতে হয়, করতে হয়। কি আমদানি করতে হয়? জ্বালানি। জ্বালানি কি একা একা আমদানি হয় না, কারো দ্বারা। এটা আপনার প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ করতে গেলে আগে অবজেক্ট লাগবে। ভার্ব কোনটা? আমদানি করতে হয়। আমি যদি ভার্বকে প্রশ্ন করি কি আমদানি করতে হয়, কি আমদানি করতে হয়, উত্তর কি? জ্বালানি। কত পার্সেন্ট জ্বালানি? এত পার্সেন্ট। তার মানে এটা হলো অবজেক্ট। ভার্ব কোনটা? আমদানি করতে হয়। কি আমদানি করতে হয়? জ্বালানি। এই কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট পাওয়া যায়। আর যখন দেখবেন বাক্যে অবজেক্ট আছে কিন্তু সাবজেক্ট নাই, সেটা প্যাসিভ ভয়েস হবে। এইটা প্যাসিভ ভয়েস করতে হবে আপনাকে। আচ্ছা, তাহলে আমি লিখলাম যে 65 to 70% জ্বালানি এনার্জি, ফুয়েল না লিখে আমি এনার্জি দিলাম। আচ্ছা, এবার আমদানি করতে হয়। হ্যাজ টু, এটা হলো মডাল ভার্ব। প্যাসিভ ভয়েসের জন্য মডাল ভার্বের সাথে বি যুক্ত হয়। হ্যাজ টু বি। আমদানি করার ইংলিশ কি? ইম্পোর্ট। ইম্পোর্টেড। লিখছি না? বাক্যের মূল অংশ কিন্তু লেখা শেষ। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব লেখার পর বাকি যে অংশগুলো থাকে, এই যে এগুলো বাকি থাকে, কিন্তু সাবজেক্ট ভার্ব লেখার পর বাকি যে অংশগুলো থাকে তাকে পেছন দিক থেকে অনুবাদ করতে হয়। পেছনের পার্টটা কি? ব্যয় করে। তাহলে বাই, ব্যয় করার ইংলিশ কি? স্পেন্ড। তো আমি লিখলাম স্পেন্ডিং। ব্যয় করে। কি ব্যয় করে? ডলার। ডলার্স। কিসের জন্য আমদানি করতে হয়? শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য। অনলি বা সোললি ফর ইলেকট্রিসিটি প্রোডাকশন। তাহলে ভাবেন, শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য যদি এতগুলো জ্বালানি আমদানি করতে হয়, আরো তো জ্বালানির সেক্টর আছে। তাহলে যত বেশি আমদানি করতে হবে তত আমার রিজার্ভের উপর, ফরেন কারেন্সির উপর চাপ পড়বে। আমার রিজার্ভ তত হালকা হওয়া শুরু করবে। আর রিজার্ভ যত হালকা হবে দেশের অর্থনীতি তত দুর্বল হবে। আর দেশের অর্থনীতি যত দুর্বল হবে বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা তত কমে যাবে। বিদেশি বিনিয়োগকারীরা ভাববে এই ফইন্নি মার্কা দেশে আমার বিনিয়োগ করলে আম সালা দুইটাই চলে যাবে। বুঝেন নাই? আপনি ব্যাংকের কাছে ঋণ চাইছেন, ব্যাংক আপনাকে কয় টাকা ঋণ দিবে তা নির্ভর করবে আপনার কি পরিমাণ অ্যাসেট আছে তার উপর। আপনি সিটি কর্পোরেশন এরিয়াতে যেখানে প্রচুর বাসা ভাড়া চলে, সেখানে একটা একতলা ভবন করে, মানে একটা 10 তলার ফাউন্ডেশনের একতলা করছেন, কইরা আপনি যে কোনো ব্যাংকে গিয়ে যদি ঋণ চান কিংবা হাউস বিল্ডিং ফাইন্যান্সে চান, আপনি বেশ ভালো অঙ্কের ঋণ পাবেন। কিংবা ব্যাংক নিজেই আপনাকে খুঁজবে ঋণ লাগবে কিনা। কিন্তু আপনি
গ্রামের বাড়িতে একটা ঋণ বাড়ি করতে যান, দেখেন কেউ আপনার ঋণ দেয় কিনা, কারণ জানে যে আপনার এই অ্যাসেটের ভ্যালু তেমন নেই। মানে আপনার কি পরিমাণ অ্যাসেট আছে, তার ভ্যালু কেমন, তার উপর নির্ভর করে বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে। সো দেশের রিজার্ভ যত বড় হবে, ফরেন কারেন্সির ভান্ডার যত বড় হবে, ইকোনমিক গ্রোথ যত বেশি হবে, জিডিপির যত প্রবৃদ্ধি হবে, ইনফ্লেশন যত নিয়ন্ত্রণে থাকবে, তত বিনিয়োগ বাড়বে। অন্যথায় বিনিয়োগ বাড়বে না। বিনিয়োগ না বললে সমস্যা কি, এগুলো নিয়ে আরেকদিন গল্প বলবো, তার প্রসঙ্গ আসবে। তাহলে 65 থেকে 70% এনার্জি হ্যাজ টু বি ইম্পোর্টেড বাই স্পেন্ডিং ডলার্স অনলি ফর ইলেকট্রিসিটি প্রোডাকশন। আচ্ছা, এবার আসি আমার 12 নম্বরের কি যেন চ্যালেঞ্জটা, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়ানো। অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়ানো। ওকে, এই যে এটা এক কথা একটা ফ্রেজ। এখানে যদি বলতো যে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়াবো, তখন একটা বাক্য হইতো, তখন আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিতেন। এটা তো একটা ইনকমপ্লিট পার্ট, ফ্রেজ, একে পেছন থেকে অনুবাদ করবেন। তার মানে ইংলিশটা হচ্ছে এই পেছন দিক থেকে, হ্যাঁ, যে বাড়ানো থেকে আপনার শুরু করতে হবে। তাহলে আমি যখন গ্রো লিখলাম, গ্রো থেকে কি লিখলাম, গ্রোয়িং। কি গ্রোয়িং করবো আমরা, নারীর অংশগ্রহণ। উইমেন্স পার্টিসিপেশন, উইমেন্স পার্টিসিপেশন, নারীর অংশগ্রহণ। কোথায় কোথায় বাড়াবো, অর্থনৈতিক কর্মকাণ্ডে, ইন ইকোনমিক মুভমেন্ট বা ইকোনমিক অ্যাক্টিভিটিস। এটা একটা চ্যালেঞ্জ। তার মানে নারীর অংশগ্রহণটা খুব একটা বাড়তেছে না, ইকোনমিক কর্মকাণ্ডে খুব একটা বাড়তেছে না। 13 বলছে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন যা দোদুল্যমান পরিস্থিতির মধ্যে আছে। আচ্ছা, তাহলে আমি এটা আগে লিখি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, মানে ডেভেলপিং বিনিয়োগ পরিবেশ, ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট, মানে এনভায়রনমেন্ট ফর ইনভেস্টমেন্ট। আমি বলছে যা দোদুল্যমান পরিস্থিতির মধ্যে আছে, মানে এই জিনিসটা। আমি লিখলাম যে হুইচ ইজ নাও ইন ডুইন্ডলিং। ডুইন্ডলিং হচ্ছে দোদুল্যমান সিচুয়েশন। তাহলে 13টা কি লিখে ফেলছি, চ্যালেঞ্জ। দেখতে দেখতে 13টা চ্যালেঞ্জ লিখে ফেলছি। তাহলে আমাদের টপিক ছিল যে ইকোনমিক চ্যালেঞ্জগুলো কি কি সেটা ব্যাখ্যা করা। আমরা দেখতে দেখতে সবগুলো ইকোনমিক চ্যালেঞ্জ কিন্তু লিখে ফেলছি। এখন আমাদের কি করণীয়, এখন আমাদের গল্পের রচনার ফিনিশিং নিতে হবে। ফিনিশিং মানে কনক্লুশন নিতে হবে। কনক্লুশনটা কি লিখছি একটু দেখি আগে। অর্থনৈতিক অস্থিরতা কোনো এক দিনের ফল নয়, মানে অর্থনৈতিক অস্থিরতা ইজ নট দ্য ফল অফ কোনো একদিন, এভাবে আপনাকে লিখতে হবে আর কি, বরং এটি দীর্ঘদিনের গঠনগত দুর্বলতা, বৈশ্বিক প্রভাব ও নীতিগত সংকটের সম্মিলিত প্রতিফলন। আচ্ছা, তাহলে এই বাক্যটা লিখতে হবে, হতাশ হবেন না। এইখানে আমি থামলাম, আগে এইটুকু অনুবাদ করব। এইটুকুর মধ্যে আমার সাবজেক্ট খুঁজতে হবে, কে একদিনের প্রতিফলন নয়, অর্থনৈতিক অস্থিরতা, এটা হলো সাবজেক্ট। তাহলে আমি লিখব ইকোনমিক ইনস্টেবিলিটি বা আনরেস্ট। অস্থিরতার ইংলিশ ইনস্টেবিলিটি অথবা আনরেস্ট। ভার্ব কোনটা ভাই, ভার্ব হলো নয়। হয় যেমন ভার্ব, নয়ও তেমন ভার্ব। সে হয় আমার ভাই, হয় কি ভার্ব না, সে নয় আমার ভাই, ভার্ব কি নয়। নয়ের ইংলিশ কি, ইজ নট। ঠান্ডা মাথায় চিন্তা করেন, সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, এখন এটাকে আমরা অবজেক্ট ধরবো। হ্যাঁ, এর নাম কমপ্লিমেন্ট, বাট আপনার পেইন নেওয়ার দরকার নেই, আপনি সাবজেক্ট ভার্ব বাদে বাকি যা আছে ওটার অবজেক্ট ধরে নেন না, সমস্যা কি।
এখন এটা তো একটা ফ্রেজ, ফ্রেজ তো আপনাকে পেছন থেকে লিখতে হবে। ফল, ফলের ইংলিশ কি? ফ্রুট। কোন ফ্রুট? জ্যাক ফ্রুট। ফল বলতে ফ্রুটই। আচ্ছা, আপনি ফ্রুট না লিখে আপনি রেজাল্ট লিখতে পারেন, আউটকাম লিখতে পারেন। হ্যাঁ, ইটস নট অ্যান আউটকাম বা আ রেজাল্ট, অনেক কিছু লেখা যায়। আচ্ছা, রেজাল্ট আগে লিখি। এবার রয়ের জন্য কি দিব? অব, কোনো একদিন, আ সিঙ্গেল ডে। এখন বলতে পারেন স্যার সিঙ্গেল মানেই তো এক, তাহলে আবার এ দিচ্ছেন কেন? সিঙ্গেল মানেই তো এক, তাহলে আবার এ দিলেন কেন? আ সিঙ্গেল ডে একটা ফ্রেজ। ইংরেজরা বাংলা ভাষাকে অনুবাদ করে ইংরেজি ভাষার জন্ম দেয়নি, তাদের ভাষার গতিতেই আমরা তাদের মতো করেই লিখব। যদি বাংলা অনুবাদ করেই সব হইতো তাহলে তো সাসার ইংলিশ হইতো টি অ্যান্ড টি। আচ্ছা, তাহলে ইকোনমিক ইনস্টাবিলিটি অর আনরেস্ট ইজ নট আ রেজাল্ট অফ আ সিঙ্গেল ডে। আমি আজাইরা কথাগুলো বলি কেন? কারণ আমি জানি আমার কিছু স্টুডেন্টদের মনে এগুলো প্রশ্ন আসে, এটা আমি ফিল করতে পারি, তাই এগুলো বলি। যার দরকার না সে স্কিপ করবেন। এখন কি বলছে? বরং, রাদার, এটি দীর্ঘ দিনের, এই যে এটি, এটি হলো সাবজেক্ট, ইট ইজ, ইট ইজ। বাহ, সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি না? মানে এটি শব্দটাই সাবজেক্ট আর ভার্বটা ইজ ধরে নিলাম। সাবজেক্ট ভার্ব পেয়েছেন কিনা? পেয়েছেন। এখন আপনাকে ধরতে হবে যে এই সাবজেক্টটা বাদে বাকি যে অংশটুকু আছে, দীর্ঘ দিনের গঠনগত দুর্বলতা, বৈশ্বিক প্রভাব ও নীতিগত সংকটের সম্মিলিত প্রতিফলন, এই পুরোটাকে আপনার অবজেক্ট ধরে নিতে হবে। বুঝেন নাই? মানে প্রথম ক্লোজটা শেষ, পরের ক্লোজে সাবজেক্ট হচ্ছে এটি, আর ভার্ব এখানে নাই, তাই ভার্ব ধরে নিয়েছি ইজ, ইট ইজ। সাবজেক্ট আর ভার্ব নেওয়ার পরে ওই ক্লোজের বা ওই বাক্যের বাকি যা থাকে সেটাকে আপনি ভার্বের পরে বসাবেন, ধরে নেবেন, সেটাই অবজেক্ট, সেটাই কমপ্লিমেন্ট। তাহলে আমার ভার্বের পরের অংশ কোনটা? এই পুরোটাই। দীর্ঘ দিনের গঠনগত দুর্বলতা, বৈশ্বিক প্রভাব ও নীতিগত সংকটের সম্মিলিত প্রতিফলন, এই পুরোটা ফ্রেজ। ফ্রেজ মানে কোন দিক থেকে? পেছন দিক থেকে। তাহলে সম্মিলিত প্রতিফলন। তাহলে সম্মিলিত মানে কালেকটিভ। প্রতিফলন ইংলিশ কি? রিফ্লেকশন। এবার এই যে রয়ের ইংলিশ কি? অব। এখন কিসের কিসের প্রতিফলন? কয়েকটা জিনিসের প্রতিফলন বলছে না? তাহলে বস আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। যারা বুঝেন না যে কখন পেছন থেকে আসবার, কখন থেকে সামন থেকে আসবে, তাদেরকে বলি একদম ঠান্ডা মাথায় বুঝেন। আমার এখানে অবজেক্ট বা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে আমি কাকে কল্পনা করছি বলেন? এই যে এখান থেকে এই পর্যন্ত। তো আপনার সাদা মনে কাদা নেই, আপনি পেছন থেকে লিখতেছেন, এটা লিখছেন। এখন আপনার এটাও লেখার কথা, আর আমি আপনাকে থামাই দিছি। যখন দেখবেন এরকম একটা ফ্রেজ আছে, তারপর একটা কমা চিহ্ন আছে, তখন আপনাকে বুঝতে হবে সিকোয়েন্স মেনটেন করে করে লিখতে হবে। আমরা এবার বুঝে গেছেন। তাহলে প্রথম কিসের কথা বলছে? কিসের প্রতিফলন? প্রথমে বলছে দীর্ঘদিনের গঠনগত দুর্বলতা। আচ্ছা, তাহলে আমি লিখব, এক কথায় লিখে দেই, অফ লং স্ট্যান্ডিং। ওই দীর্ঘদিন মানে লং ডে, লং ডে রে আমি লিখছি লং স্ট্যান্ডিং। এবার গঠনগত মানে কি? স্ট্রাকচারাল। দুর্বলতা, উইকনেস। বলবেন স্যার এই দীর্ঘদিনের ইংলিশ লং ডে না হয়ে লং স্ট্যান্ডিং আপনি লিখলেন, আমি বুঝবো কেমনে? আমি জানবো কেমনে? আমি শিখবো কেমনে? শিখে দেন এখনই। এভাবেই একটা একটা করে ভিক্ষা করে করে জ্ঞান অর্জন করতে হয় ভাই। আমি এখনো ভিক্ষা করি, কারো একটা নতুন কিছু দেখলে ওটা ভিক্ষা করি, নিয়ে নেই, নিয়ে রাখি ঝুলিতে। আপনি সমস্ত দুনিয়ার ওয়ার্ড মুখস্থ করে ফাদার অফ ইংলিশ ওয়ার্ড বা আপনার ফাদার অফ ডিকশনারি বা ডাক্তার স্যামুয়েল জনসন হয়ে যদি লিখতে আসেন তো হবে না। তো আপনাকে ডে বাই ডে শিখতে হবে। তাহলে লং স্ট্যান্ডিং স্ট্রাকচারাল উইকনেস মানে দীর্ঘদিনের গঠনগত দুর্বলতা। এবার কি বলছে? বৈশ্বিক প্রভাব।
মানে গ্লোবাল ইনফ্লুয়েন্স, বৈশ্বিক প্রভাব। বলছে ও এর জন্য কি নীতিগত সংকট। নীতিগত মানে কি? পলিসি মানে কি? নীতি বা ইথিক্যাল। সংকটের ইংলিশ কি? ক্রাইসিস। আচ্ছা, নীতিগত সংকটটাকে আমরা পলিসি না দিয়ে ইথিক্যাল দিব, ইথিক্যাল ক্রাইসিস। এই নীতিগত বলতে নৈতিকতার সংকট না, সরি, ইথিক্যাল না, এটা ইথিক্যাল, এটা নীতি, পলিসি। তাহলে পলিসি ক্রাইসিস মানে পর্যাপ্ত পলিসির অভাব। আচ্ছা, দেখেন তো কি সুন্দর একটা বাক্য হয়েছে না? হয়েছে কিনা? Economic instability is not a result of a single day. Rather, it is a collective reflection of long-standing structural weakness, global influence, and policy crisis. ইহার নাম রিস্টেটমেন্ট। মনে আছে বলছিলাম কনক্লুশন মানে রিস্টেটমেন্ট আর রিকমেন্ডেশন। দেখেন তো এই টাইপের কথাগুলো আমরা একটু আগেও বলছি না বডিতে গিয়ে, সেটাই কনক্লুশনের প্রথম বাক্যটা আগের মতো করে একটা রিস্টেটমেন্ট হবে। এখন একটা সুপারিশ থাকতে হবে, রিকমেন্ডেশন। দেখেন, বাংলাদেশ যেহেতু মধ্যম আয়ের দেশে উত্তরণের পথে রয়েছে, এই ক্লোজটা এখন লিখবো। যেহেতু ইংলিশ কি? অ্যাজ। তাহলে আমি লিখবো অ্যাজ। সাবজেক্ট কে? কে রয়েছে? বাংলাদেশ। বাংলাদেশ রয়েছে, ইজ। ইজ কোথায় রয়েছে? পথে, পথে, পথে। এই যে মধ্যম আয়ের দেশের উত্তরণের পথে, মানে সাবজেক্ট নিয়েছেন, ভার্ব নিয়েছেন। সাবজেক্ট হলো বাংলাদেশ, ভার্ব হলো কি? রয়েছে। সাবজেক্ট ভার্ব বাদে বাকি যা আছে পেছন থেকে লিখবেন না, বুঝেন নাই? এখানে সাবজেক্টটা হচ্ছে বাংলাদেশ, ভার্ব হলো কি? রয়েছে। তো আমি বাংলাদেশের জন্য লিখছি বাংলাদেশ, রয়েছে মানে ইজ। এখন যে বাকি অংশটুকু থাকে এটাকে তো আমি পেছন থেকে লিখবো। তাহলে পেছনের শব্দটা কি? পথে। অন দা ওয়ে, অন দা ওয়ে। অথবা আপনি লিখতে পারেন টুয়ার্ডস দা ওয়ে। টুয়ার্ডস দা ওয়ে মানে অভিমুখে কোনো কিছুর, তাহলে টুয়ার্ডস দা ওয়ে। এখন যদি বলেন যে ওয়ে না লিখি, না লিখলেও সমস্যা নেই। কিসের দিকে সেটা লিখেন। কিসের দিকে? মধ্যম আয়ের দেশ হওয়ার পথে। টুয়ার্ডস বিকামিং মধ্যম আয়ের দেশ, আ মিডল ইনকাম কান্ট্রি। ইনকাম কান্ট্রি, এটাই আপনি এভাবে লিখতে পারতেন। বাংলাদেশ ইজ অন দ্য ওয়ে টুয়ার্ড দ্য গ্রাজুয়েশন ইনটু বা টু আ মিডল ইনকাম কান্ট্রি, এটাও লিখতে পারতেন। আচ্ছা, যাই হোক, থিম ঠিক রাখছি আমরা। যেহেতু বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উত্তরণের পথে রয়েছে, এটা কমা চিহ্ন দিলাম। প্রথম ক্লোজের কাজ শেষ। আর কি হচ্ছে? তাই, সো, নো, সো দেওয়া যাবে না। কেন? এই অ্যাজ ব্যবহার করলে আর সো দেওয়ার দরকার নেই, জাস্ট কমা চিহ্ন, মনে রাখবেন এটা। আচ্ছা, এখন কি বলছে? পুরা বাক্যটা শেষের দিকে একটু মনোযোগ দেন প্লিজ। এখন কি বলছে দেখেন। বলছে তাই অর্থনীতির এই চ্যালেঞ্জগুলো তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগানো, পোশাক শিল্পের উন্নয়ন, সামগ্রিক রপ্তানি বৃদ্ধি, দক্ষ নেতৃত্ব, বাস্তবভিত্তিক নীতিমালা, রাজনৈতিক স্থিতিশীলতা ও টেকসই সংস্কারের মাধ্যমে মোকাবেলা করা জরুরি। ভার্ব কোনটা? ভার্ব হলো মোকাবেলা করা জরুরি, মানে এটা মোকাবেলা করা জরুরি, এভাবে আপনাকে ধরে লিখতে হবে। তাহলে আমি লিখলাম ইট ইজ জরুরি টু মোকাবেলা, ইট ইজ এসেনশিয়াল বা আর্জেন্ট, ইট ইজ এসেনশিয়াল টু মোকাবেলা, ওভারকাম বা কমব্যাট। কমব্যাট কাকে মোকাবেলা করা জরুরি? কাকে? এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করা জরুরি। দ্য চ্যালেঞ্জেস, আমি একটু বানাই লিখলাম দ্য কারেন্ট চ্যালেঞ্জেস, মানে বর্তমান যে চ্যালেঞ্জগুলো আছে। এখন অনেকে বলতে পারেন, স্যার এত বড় একটা বাক্য আপনি কেমন করে বুঝলেন
যে এটাই আগে লিখতে হবে। শোনেন, আপনার টার্গেট হচ্ছে কি এইখান থেকে এইটুক লেখা না, এরকম বড় অংশ লিখতে গেলে আপনি আগে দেখবেন কোন অংশটুকু একটা পরিপূর্ণ বাক্যের মতো লাগে, কোন অংশটুকু পড়লে মনে হয় যে একটা কমপ্লিট অর্থ প্রকাশ পাইছে, ওইটার নাম হলো প্রিন্সিপাল ক্লজ। আপনি এখানে যাই করবেন দেখেন এটা কোনো পরিপূর্ণ অর্থ না। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, এটা কোনো বাক্য হয়েছে? কমপ্লিট হয়নি। সো এটা কমপ্লিট বাক্য হয়নি। আপনি যদি বলেন যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা জরুরি, এটা কিন্তু বাক্য আসছে। এই বাক্যটার নামই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। সেই প্রিন্সিপাল ক্লোজটা আপনি ধীরে ধীরে বুঝে যাবেন লিখতে লিখতে। তো আমি ওটা আগে লিখছি যে ইট ইজ এসেনশিয়াল টু ওভারকাম দ্য কারেন্ট চ্যালেঞ্জেস। এখন আমার প্রশ্ন হলো, তো বস এই চ্যালেঞ্জে আমি মোকাবেলা করব, কেমনে মোকাবেলা করব? কেমনে কেমনে আমার ওয়ে বলে দাও। তখন উত্তরটা হলো তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার দ্বারা। আর কিসের দ্বারা? ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগানোর দ্বারা। আর কিসের দ্বারা? পোশাক শিল্পের উন্নয়নের দ্বারা। আর কিসের দ্বারা? সামগ্রিক রপ্তানি বৃদ্ধির দ্বারা। আর কিসের দ্বারা? দক্ষ নেতৃত্বের দ্বারা। আর কিসের দ্বারা? বাস্তব ভিত্তিক নীতিমালার দ্বারা। আর কিসের দ্বারা? রাজনৈতিক স্থিতিশীলতা ও টেকসই সংস্কারের দ্বারা বা মাধ্যমে। হাঁপাই গেছি। তাহলে পেছন থেকে আগে লিখেন মাধ্যমে। মাধ্যমের ইংলিশ কি? বাই। সো লিখছি বাই, মাধ্যমে। এখন আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। প্রথমটা আসেন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, এটা একটা ফ্রেজ। ফ্রেজ পেছন থেকে লিখেন। সৃষ্টির ইংলিশ কি? ক্রিয়েট না? তো আমি ক্রিয়েট না লিখে লিখলাম ক্রিয়েটিং এমপ্লয়মেন্টস, কর্মসংস্থান। সিকোয়েন্স মিলান। এবার জন্য আছে না, এই যে জন্য, এই জন্য কি লিখলাম? ফর দ্য ইউথ, তরুণদের জন্য, কমা চিহ্ন দিলাম। আর পরেরটা কি? ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগানো, এটাও ফ্রেজ, পেছন থেকে আসবেন। লাগানো, লাগানোর ইংলিশ কি? মানে কাজে লাগানো, তাহলে ইউটিলাইজ। এখন আমি লিখলাম ইউটিলাইজিং। ইউটিলাইজিং, দেখেন এটাও আইএনজি, এটাও আইএনজি। কেন জানেন? কারণ এটাও একটা ভার্ব, ওটাও একটা ভার্ব। ভার্ব জন্য আইএনজি করছি। আপনি চাইলে ওটাকে ইউটিলাইজেশন লিখতে পারেন, মানে আপনার নাউন বানাইতে পারলেই হলো। আচ্ছা, ইউটিলাইজিং, কাজে লাগানো। কাকে কাজে লাগাবে? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। স্যার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি? ওটা পরে বুঝাবো, আগে লিখে নেই। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ডিভিডেন্ড মানে হলো প্রফিট। আচ্ছা, লিখলাম। এবার কি? পোশাক শিল্পের উন্নয়ন, পেছন থেকে লিখেন। কই লিখবো? জায়গায় তো নেই। আচ্ছা, এখানেই লিখি। পোশাক শিল্পের নিচে লেখা যাবে? আচ্ছা, তাহলে আমি লিখলাম যে ডেভেলপিং, ডেভেলপিং পোশাক শিল্প। আমি একটু বাড়াই লিখি, রেডিমেড গার্মেন্টস। ভাই আরএমজি লিখেন না, হ্যাঁ পুরোটাই লিখবেন, প্রয়োজনে আরএমজি ব্র্যাকেটে লিখবেন। আচ্ছা, গার্মেন্ট ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি পোশাক শিল্পের উন্নয়ন, ইন্ডাস্ট্রি আর হবে না একটা। আচ্ছা, সামগ্রিক রপ্তানি বৃদ্ধি, এই পেছন থেকে লিখেন বৃদ্ধি। তাহলে এইখানে আমি লিখে দেই এক্সপ্যান্ডিং, বৃদ্ধি, সামগ্রিক রপ্তানি, ওভারঅল, ওভারঅল ইম্পোর্টস, মানে রপ্তানি বাড়াইতে হবে, সরি এক্সপোর্টস, এক্সপোর্টস। আর কি তা? দক্ষ নেতৃত্ব, ওরে তাহলে আমি লিখলাম যে এফিশিয়েন্ট। এক্সপার্ট তো সবসময় লিখেন, আমি লিখলাম এফিশিয়েন্ট, এফিশিয়েন্ট লিডারশিপ, লিডার আসছে, রাজপথ কাঁপছে, এফিশিয়েন্ট লিডারশিপ। আচ্ছা, দক্ষ নেতৃত্ব। এবার কি? বাস্তব ভিত্তিক নীতিমালা, এক কথায় আমি লিখি রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক পলিসিস, অনেক পলিসি তাই পলিসিস, সিআইইএস, হ্যাঁ নীতিমালা। রাজনৈতিক স্থিতিশীলতা, পলিটিক্যাল স্টাবিলিটি, স্টাবিলিটি ও টেকসই সংস্কার, অ্যান্ড
সাস্টেইনেবল মানে এমন সংস্কার করতে হবে যেন টেকে। এটা এমন সংস্কার করলো পরে সরকার আইসা এটারে সংসদে নাকচ করে দিল, লাভ কি? শেষ। রেজাল্ট বুঝতে পারছেন? ক্লাসে জয়েন করছিল কয়জন, এখন আছে কজন? রিটেন পরীক্ষায় ফেল করে কেন? এগুলোই কারণ। নিজের স্কিল ডেভেলপ করবে না, শুধু কোচিং এর মাস্টারদের ফোকাস রাইটিং শিট, এসে রাইটিং শিট, পিডিএফ শিট মোবাইলে ডাউনলোড করে রাখবে। ফেসবুকে কেউ একটা শিট দিছে, স্ক্রিনশট নিয়ে রাখবে। ওই রাখাই শেষ রাখা, ওইটা আর হয় না দেখা। ফলাফল রিটেন ফেল। এই ফেলের কারণ এটাই, ধৈর্য নেই। কনক্লুশনটা কি? অথচ আমাকে খেয়াল করছেন, ক্লাসের শুরু শেষ আমার মনে হয় আপনার কোনো পার্থক্য খুঁজে পাননি। তার মানে আমি ক্লান্ত না? আমি অনেক ক্লান্ত, অনেক ক্লান্ত, কিন্তু আমি ভালোবেসে কাজটা করতেছি। এটা আরো 9-6 করে পড়ানো যেত। আমি চাইলে ইংলিশগুলো আগে লিখে রাখতে পারতাম, মজা নেই সেখানে, আপনি এত ভালো বুঝতেন না। Economic instability is not a result of a single day, rather it is a collective reflection of long-standing structural weakness, global influence and policy crisis. As Bangladesh is towards becoming a middle-income country, it is essential to overcome the current challenges by creating employments for the youth, utilizing demographic dividend, developing ready-made garment industry, expanding overall exports, efficient leadership, realistic বানান ভুল হয়েছে বুঝতে পারছি, realistic policies, political stability and sustainable reformations। এভাবে রিস্টেটমেন্ট আর রিকমেন্ডেশনের মাধ্যমে আপনাকে কনক্লুশন শেষ করতে হবে। আপনারা বুঝে গেছেন। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে আমি আরেকদিন কথা বলবো, ঠিক আছে? তাহলে এই যে আপনাদেরকে একটা আইডিয়া দিলাম, এই আইডিয়াটা আপনারা কোথায় প্রয়োগ করবেন? স্পেশালি ফর ফোকাস রাইটিং। মানে যখন আপনাকে ছোট পরিসরে কোনো এসে লিখতে বলবে, তখন আপনি এভাবে কি পয়েন্টগুলো নিয়ে লিখবেন। শুধু ছোট পরিসর না, বড় পরিসরের ক্ষেত্রেও আপনি চেষ্টা করবেন আপনার লেখার মধ্যে আজাইরা কথা, আজাইরা বাক্য যেগুলো সবাই লিখে, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর আজকের ক্লাসটা এই শুরুতেই একটা ক্লাস, এই ক্লাস দেখাই অনেকের জন্য একটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে। আল্লাহ, কোন কোর্সে ভর্তি হলাম, এত কঠিন করে কেন? শোনেন, কঠিনটাকে বুকে নিতে হবে, কঠিনটাকে ভালোবাসতে হবে, তাহলে কঠিনটা আপনার হয়ে যাবে। মিতা গান গায়, নাসিমা ভাত খায়, সব আজাইরা বাক্য অনুবাদ করার মতো বয়স আপনার নাই। আপনাকে কঠিন দিয়েই শিখতে হবে। ধরেন আজকের ক্লাসে আপনি কিছুই বুঝেন নাই, বাট আমি নিশ্চিত আপনি 10% তো বুঝতে পারছেন। নিশ্চয় ভিন্ন মত পোষণ করতে পারবেন না, 10% নিশ্চয় বুঝতে পারছেন, রাইট? তাহলে আপনার 1 ক্লাস করে যদি 10% ইমপ্রুভমেন্ট হয়, তাহলে 10 ক্লাস করলে কত হবে? 100%। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মানে ধৈর্য হারা হলে হবে না। 1 ক্লাস করা মানে আপনি সবই শিখবেন, সবই বুঝবেন, সবই জানবেন, নেক্সট টু ইম্পসিবল। 10টা ক্লাস করে আপনার ডে বাই ডে স্কিল কোথায় যায় দেখেন। যাই হোক, এখন আপনাদের একটা কাজ আছে। কাজটা হলো, আমি আপনাদেরকে যে পিডিএফটা দিব, পিডিএফ শিটের মধ্যে বাংলাও থাকবে, ইংলিশও থাকবে। আপনারা যদি সত্যিকার অর্থে প্র্যাকটিস করতে চান, তাহলে ইংলিশটা না দেখে এই বাংলাটাই নিজের মতো করে আপনি একবার অনুবাদ করবেন। আজকে ক্লাসে তো আইডিয়া পেয়েছেন, যতটুকু মাথায় আছে ততটুকুই নিজের মতো করে একবার অনুবাদ করবেন। ইংলিশটা দেখবেন না, অনুবাদ করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখাবেন। কিছু পরিবর্তন হবে, আপনার নিজের মতো হবে, আমি সেটাই চাই। যাই হোক, আজকের এই যে শিরোনাম দিয়েছিলাম, শর্ট বার্ড স্মার্ট রাইটিং চ্যালেঞ্জেস ফর দ্য ইকোনমি অফ বাংলাদেশ, এই টপিকটা নিয়ে আপনারা যারা যারা শেষ পর্যন্ত যেসব ধৈর্যশীল আল্লাহর বান্দা বান্দিরা ক্লাস করলেন, তারা একটু 1 লাইন লিখে যান কমেন্ট বক্সে।
কি বুঝলেন, কি জানলেন, তিক্ত অভিজ্ঞতা কি হলো সেটাও বলেন। রাইটিং শিখতে গেলে আপনার চারটা জিনিস আপনার লাগবে। ফার্স্ট অফ অল, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার বা ইংলিশ গ্রামার। সেকেন্ড, ভোকাবুলারি জানতে হবে, ন্যূনতম কিছু ভোকাবুলারি। থার্ড, আপনার একজন ভালো টিচার লাগবে, ভালো মেন্টর লাগবে, যে আপনাকে হাতে কলমে বুঝাবে আর আপনি সুন্দর করে শুধু অবজার্ভ করবেন, দেখবেন। ফোর্থ, আপনাকে বিভিন্ন টপিক বেজ তথ্য জেনে রাখতে হবে, অনুশীলন করতে হবে। আর সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হলো আপনার ধৈর্য। ধৈর্য নাই, আপনি পারবেন না, কিছুই পারবেন না। ইংলিশ গ্রামার শেখা আর ফ্রি হ্যান্ড রাইটিং শেখা এক কথা না। গ্রামারে একটা নিয়ম দিয়ে একটা জিনিস শেখা যায়। আমি বললাম ভাওয়েলের পূর্বে অ্যান বসে, শিখে গেলেন আপনি যে ভাওয়েল মানে অ্যান বসবে। কিন্তু রাইটিং এমন না ভাই। রাইটিং আপনি কয়েকটা ক্লাস করে ধীরে 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 আপনার স্কিলটা গ্রো করবে। যাই হোক, সবশেষে শুভকামনা রইল আপনাদের জন্য। যারা যারা ক্লাসটা এনজয় করেছেন, আপনাদের আশা করি এরকম ক্লাস উপকারে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।